তালুকদার বাড়িতে কম বেশি সবাই ব্যস্ত। একটু পরে বরযাত্রী আসবে বলে কথা। নীরব অসুস্থ অবস্থায় কাজ করছে। অবশ্য তার কাজ বলতে লোকদের উপর চিল্লানো, হুকুম দেওয়া, কেউ কিছু গড়বড় করলে ঝাড়ি দিয়ে বসিয়ে দিচ্ছে। ঝর্ণা বসে আছে ঘরে, একটু পরেই তাকে সাজানো হবে। কোনো পার্লারের লোক না, তার মামাতো ভাইয়ের বউ লতা আসবে। নীরা মেয়েকে দুধ ভাত খাওয়াচ্ছে, ঝর্ণা খেতে চাইছে না। কাল থেকে এই দুধ ভাতের উপরে, মনে হচ্ছে কতদিন হলো ঝাল খায় না। নীরা বকছে মেয়েকে। একটু খেয়ে নে, বিয়ের মানুষ এলো বলে। নে, হাঁ কর। মা আমি আর খাবো না, নিয়ে যাও এইসব। নিজেকে 2 বছরের বাচ্চা মনে হচ্ছে। লতা ভাবি হেসে বলল, আম্মা আপনি নিয়ে যান, ও তো এসব খাবে না, বরের দেওয়া এটো খাবে। বলেই হাসলো। ঝর্ণা নাক ফুলালো। নীরা মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেল। যাওয়ার পথে তার চোখ ভিজে গেল। মেয়েদের কেন বাবার বাড়ি থেকে বিদায় দিতে হয়? এরই মধ্যে শোরগোল শুরু হলো। বর এসেছে, বর এসেছে। নীরব ও মুরব্বীরা এগিয়ে গেল। বাচ্চারা তো সেখানে। দুটো হাইস করে এসেছে বিয়ের লোকজন ও বর। নীরবের মামা মাহিদকে মিষ্টি মুখ করিয়ে ঘড়ি উপহার দিয়ে নামালো হাইস থেকে। মাহিদ মেরুন কালারের কাজ করা পাঞ্জাবি ও মাথায় বর টুপি পরে আছে, হাতে রুমাল নেই। তার সাথে বাকিরাও নেমে এলো। শান্ত আরও ছেলে মেয়েরা গেট ধরেছে, টাকা ছাড়া ঢুকতে দেবে না। এই নিয়ে তর্ক চলল সকলের মাঝে। শান্ত ও তার দল 2000-এর নিচে নামবে না। আর এদিকে মৈত্রী, আকিব, সহস্র, শবনম 1000-এর উপর 1 টাকাও দেবে না। এই নিয়ে তুমুল বাকবিতণ্ড। মাহিদ বেশ মজা পাচ্ছে। তার অত তাড়া নেই। বাড়ি থেকে সব ঠিক করে এসেছে। গেট ধরার টাকা শতকের পকেট থেকে, প্লেট সাজানোর টাকা আকিব দুলাভাই, আর বাকি সব সে দেখবে। আর বউ তো তারই, কেউ তো নিয়ে যাচ্ছে না। 1000 নিলে নাও, নইলে আমরা এমনিই ঢুকে যাব। তোমাদের এই ফিতা আটকাতে পারবে না। আর না তুমি। শান্ত জোর গলায় বলল, দুলাভাই মাত্র 2000 টাকা নিয়ে এত ঝগড়া করছে, আপনার গোষ্ঠীর লোক। আরে শালাশালিদের একটা হক আছে না, এভাবে হক মারবেন? একটু উঁচু আওয়াজে শোনা গেল। শতক ভিড় ঠেলে এলো গেটের সামনে। পরনে সাদা পাঞ্জাবি আর চোখে সব সময়ের মতো কালো ফ্রেমের চশমা। এতক্ষণ সে ফাঁকেই ছিল। তাকে দেখে শান্ত পুরোপুরি শান্ত হয়ে গেল। গড়গড় করে সালাম দিল। শতক সালামের জবাব দিয়ে মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে শান্তের হাতে দিল। মৈত্রী ঝট করে বলল, শতক ভাই 1000-এর উপরে 1 টাকাও দেব না কিন্তু। শতক তার দিকে তাকালো। আজ সারাদিন মহারানীর ও হুমার খোঁজ পায়নি। কোথায় যে ঘাপটি মেরে বসেছিল তার সামনে পড়েনি ভুলেও। মৈত্রী শতকের তাকানো দেখে সহস্রের পিছনে লুকালো। কালকের ঘটনা এখনো মস্তিষ্কে হাডুডু খেলছে। এত লজ্জা সে জন্মে পায়নি। শান্ত ভদ্র ছেলের মতন টাকা নিয়ে কাছে দিয়ে দিল। সবাই হাঁ করে দেখলো দুজনার কাণ্ড। যে ছেলেকে এতক্ষণ হাজারো কথা বলে বাগে আনা যাচ্ছিল না, আর তাকে বিনা কথায় বশ করে ফেললো। শান্ত সবার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি কি শখে বসে এসেছি? ঘাপলা আছে বস। যে সে স্যার নয়, এই শতক রহমান। শুধু ছাত্ররাই জানে। শতক সেটা নিয়ে গেটের ফিতা কাটলো। মাহিদ বলল, আরে আমার কাটার কথা ছিল তো। শতক মাহিদের দিকে তাকালো, যার মানে হয়তো টাকা আমি দিয়েছি না। মাহিদ দাঁত বের করে হাসলো। আকিব তার পেটে হালকা গুঁতা দিয়ে বলল, তুমি জামাই হাসবে না বলেছিলাম না? আর রুমাল কই? মাহিদ পকেটের দিকে ইঙ্গিত দিল। শালাবাবু, রুমাল মুখে রাখো, পকেটে না। সবাই ভিতরে ঢুকে দেখলো একটা টেবিলের ওপর বিভিন্ন ফল কেটে ও মিষ্টি পিরিচে রেখেছে, আর একটা ট্রেতে 7টা শরবতের গ্লাস, যার একটা উল্টানো। কনে পক্ষের মেয়েরা টেবিলে ঘিরে রেখেছে। সহস্র তাদের উদ্দেশ্যে বলল, হাই গার্লস, আমি এখনো সিঙ্গেল আছি, তবে তোমাদের মধ্যে কোনো এক হৃদয়বান চাইলে মিঙ্গেল হলেও হতে পারি। মৈত্রী তার পিঠে কিল মেরে বলল। গণধোলাই খেতে না চাইলে ফুটো। কনে পক্ষের একটা মেয়ে বলল, ভাইয়ার গার্লফ্রেন্ড নাকি? গার্লফ্রেন্ডকে সামনে রেখে ফ্লার্ট করছেন? না আপু, এই মহিলা তো বিবাহিত, জামাই আছে তার। তবে জামাইটা আমি না। তবে আপনাদের কৃপা থাকলে কারো না কারো জামাই ঠিকই হব। মৈত্রী কিছু বলবে সহস্র তাকে বিবাহিত বলার জন্যে, কিন্তু শতকের চোখ রাঙানিতে ভাইয়ের পেছনে গিয়ে আরুকে কোলে নিয়ে চুপ করে রইল। এই মাস্টারের জন্য মজাও করতে পারবে না। অবশ্য কাল রাতের ইনসিডেন্টটা না হলে এই মাস্টারকে সে থোড়াই কেয়ার করতো। বিন্দু এসে মৈত্রীর পরনের বোরখা টেনে ধরল। মৈত্রী তার গাল টিপে দিল। কনে পক্ষের মেয়েগুলো মিষ্টি ফল ফলাদি খাইয়ে দিল বর ও কোলদারাদের। তারপর শরবত খেতে বলল নিজেদেরকে। তবে শরবত দিল উল্টো। গ্লাসের শরবত না ফেলে বরকে খেতে হবে, কেউ সাহায্য করবে না। মাহিদ বলল, আচ্ছা, শর্ত জিতে খেলে আমি কি পাবো? বোনকে তো দিচ্ছেন, আর কি চাই? সে তো শরবত না খেলেও পাবে, তাহলে কষ্ট করে কি লাভ?
মাহিদ হেসে সবাইকে একটা করে গ্লাস দিয়ে ট্রে ধরে উল্টানো গ্লাস সিধা করলো। এতে ট্রে উল্টে গেল আর সমস্ত পানি গ্লাসে। খুশবু হেসে ট্রে তুলে শরবত পান করলো। সবাই অবাক হলো। বরযাত্রীদের খাওয়া শেষ হলে বরের এটো প্লেট নিয়ে ঝর্ণার কাছে দিল আর তাকে এখান থেকে কিছু খেতে বলল। গ্রামীণ বিয়েতে এটা একটা নিয়মের আওতায় পড়ে। তাদের ধারণা এতে ভালোবাসা বাড়ে। কথা উসখুস করছে নীরবের সাথে কথা বলার জন্য। নীরব আশেপাশে একবার এদিকে তো আরেকবার ওদিকে। বিয়ে পড়ানো হবে একটু পরে। কবিতা কথার হাব ভাব দেখে বলল, প্রেমে পড়লে সবাই ছ্যাঁচড়া হয়ে যায় শুনেছি, আজ স্বচক্ষে দেখতে পেলাম। কথা চোখ গরম করে বলল, আমি প্রেমে পড়লাম কখন? আর ছাত্রামি বা কখন করলাম? পড়িনি বলছো? সত্যি স্বীকার করার সাহস নেই, বুঝেছি। কথা নীরবের দিকে তাকিয়ে বলল, প্রেমে পড়িনি তো, তবে কারো মায়ার জালে বাজেভাবে ফেসে গেছি। আর এই মায়াবী জাল থেকে বেরোনো বোধহয় আমার সাধ্যের বাইরে। হয়তোবা আমি বেরোতে চাই না, কি জানি। আই জাস্ট ওয়ান্ট হিম, জাস্ট হিম। ইন দি ফিউচার আই ওয়ান্ট হিম উইথ মাই এভরি সিঙ্গেল ব্রেথ। আই ওয়ান্ট টু লিভ উইথ ইউ। কবিতা হা করে কথাগুলো গিলল। তার বোন এসব বলছে? প্রেম ভালোবাসা থেকে দূরে থাকা বোন এই গুন্ডার জালে আটকেছে, তাও কতটা গভীরভাবে। কিন্তু এ যে অসম্ভব, বাবা মা কখনোই মানবে না। সিস, তুমি পাগল হয়ে গেছো? লোকটা একটা গুন্ডা, বাবা কখনো মানবে না। আর এই লোকটা মানবে? কথা হাসলো। সে কোনো টিনেজ নয়, যথেষ্ট প্রাপ্তবয়স্ক। নিজের ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কাল রাত ভোর সে অনেক ভেবেছে, মনকে অনেক বুঝিয়েছে। বেহায়া মন এক আনাও বোঝেনি। মস্তিষ্ক একটা যুক্তি দাঁড় করালে মন হাজারটা সলিউশন দেয়। বাবা মাকে মানানো সবচেয়ে বাধা হবে হয়তো, কিন্তু সে মানিয়ে নেবে যে করেই হোক। আর বাকি রইল নীরব, তাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেবে। কবিতা, কল নট গুন্ডা, আন্ডারস্ট্যান্ড? শক্ত কণ্ঠে বলে জবাবের আশা না করে নীরবের দিকে এগিয়ে গেল। কবিতা হা করে দেখলো শুধু। তার বোনের এই স্বরূপটা তার অজানা। নীরব একটা ছেলেকে বকেছিল। কথা গিয়ে নীরবের পাশে দাঁড়ালো। নীরব কথাকে দেখে চোখ ছোট ছোট করে পর্যবেক্ষণ করলো। বরযাত্রীতে আসা সকল প্রাপ্তবয়স্ক মেয়েরা বোরখা পরিহিত, এমনকি হুমায়রাও। শুধু এরা দুই বোন গাউন পরে ওড়না এক পাশে ঝুলছে। মাথায় যদিও স্কার্ফ আছে, কিন্তু সকল বোরখা পরিহিত রমণীদের কাছে এরা দুই বোন বেমানান লাগছে। কথা মেয়েটা সুন্দর, একদম পারফেক্ট সব দিক দিয়ে। আর কথাবার্তা চালচলনে বেশ স্মার্ট। বিয়ে বাড়িতে সকল ছোকরার নজর এই দুইটার দিকে। ছোটটা তো পাটরানি, খালি পটর পটর। সামনের ছেলেটাও কথার দিকে তাকিয়ে। নীরব ছেলেটিকে বিদায় করলো। কথাকে বলল, আপনারা দেখে মনে হয় না বাবার কোনো অভাব আছে, আর না ওই পার্টনারিরে দেখা। তাহলে কয়েকটা বোরকা কিনবার পারেন না? আপনার আত্মীয় স্বজনের দিকে তাকান, সবাই বোরকা পরিহিত। কথা বেশ লজ্জা পেল। আমতা আমতা করলো কি বলবে এর জবাবে। ওরা কেউই বোরখা পরে না। ওর মাও না আর না ফ্রেন্ড। হয়তো সবাই সেকেলে ভাববে তাই। নীরব বুঝলো এসব ব্যাপারে উদাসীন তারা। বোরকা পরলে কেউ অসুন্দর হয় না। একজন নারীর সৌন্দর্য উপভোগ করার অধিকার শুধু তার স্বামীর। আর এরকম ঘুরে তার অধিকার ক্ষুণ্ণ করার মানে হয়। আর এভাবে ঘুরলে মৌমাছি আশেপাশে ঘুরঘুর করলে সম্মান বাড়ে না, আর না সৌন্দর্য। শুনুন, সস্তা জিনিসের কাস্টমার একটু বেশি হয়। আমার কথায় আবার কষ্ট পাইয়েন না। অশিক্ষিত মানুষ আমি, আমার জ্ঞান ভালো নাও লাগবার পারে। বলেই চলে গেল। কথা কষ্ট পেল, একটু অপমানিত বোধ করলো। কি লোকটা তাকে ইনডাইরেক্টলি সস্তা বলে গেল। চোখে হালকা অশ্রু ভিড় করলো। বেশ লজ্জাজনক পরিস্থিতিতে পড়লো। শতক পাশেই ছিল। নীরবের সব কথা তার কানে বাজলো। সেই নীরবকে কিছু বলল না। শতক কথার পাশে গিয়ে তাকে বলল, কথা সবার মন মানসিকতা এক নয়। নীরবের কথাগুলো ঠিক, তবে তার বলার মাধ্যমে সম্পূর্ণ ভুল। এভাবে তোমাকে অপমান করে ঠিক করেনি, কিছু মনে নিও না। বোরকা পরা ভালো। দেখো, আমাদের বাড়ির সব মহিলারাই পরেছে। আমি তুমি বলবো পরো বোরকা, একজন মুসলিম হিসেবে উচিত কাজ। তবে বোরকা পরো না মানে তুমি সস্তা বা খারাপ মেয়ে না। আমি অনেকে দেখেছি হাত মোজা পা মোজা পরে বের হয়, আবার কয়েকদিন পরে প্রেমিকের সাথে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ে। আবার পর্দা করে সব মেয়ে কিন্তু এমন না। আমার এক ছাত্রী ছিল, সে কখনো বেগানা পুরুষকে চেহারা দেখাতো না। সে অন্তর থেকেই ধার্মিক। এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আবার অনেক মেয়ে বোরকা পরে না, কিন্তু সাবলীলভাবে চলাফেরা করে, তাদের কিন্তু উচ্ছৃঙ্খল বলতে পারি না আমরা। আবার অনেককেই দেখো কেমন উচ্ছৃঙ্খল পোশাক, যে তাকাতেই লজ্জা করে। হ্যাঁ, আমি বলবো তুমি অবশ্যই হেফাজতে থাকা মনটাকে হেফাজত করে রেখো। বলেই থামলো। কবিতা এসে বলল, চলো তোমরা, বিয়ে পড়াচ্ছে হুজুর।
দুজনে কবিতার পিছু পিছু গেল। যাওয়ার পথে শুনলো কিছু মেয়ে ফিসফিস করে মৈত্রীর দিকে ইশারা করে বলছে, হ্যাঁ এই মেয়েটাই নীরবের ভাইয়ের, না মানে মামি বললো না নীরব ভাইয়ের বিয়ের কথা বলছে এর সাথেই। কথা শতক দুজনে শুনলো। শতকের কপালে ভাঁজ পড়লো। কথা তাকিয়ে দেখলো মৈত্রীর দিকে। সুন্দর একটা ঢিলে ঢালা বোরখা পরে, নেকাব পরা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। শুধু তাকেই না, শবনম, আয়েশা আন্টি, জ্যোতি, আরো সব মেয়েদের বিয়ে পড়ানো শেষ। ঝর্ণার বিদায় হয়ে গেছে। নীরা কাচ্ছে গুনগুন করে। বাড়ির সকলেরই কম বেশি মন খারাপ। নীরব বসে আছে, শরীরটা ভালো লাগছে না, কপালে ব্যথা করছে, হাত পায়ের জখমেও জ্বলছে। তার মনে পড়ল ডাক্তারনির কথা। তখন অনেকগুলো কথা বলেছিল সে। মেয়েটা চুপচাপ শুনে গেল, কিছু বলল না। আচ্ছা, মেয়েটা বোধহয় কষ্ট পেল তার কথায়। না, ওভাবে বলা ঠিক হয়নি, আর তার ওভাবে কথা বলার অধিকারও নেই। তবে মেয়েটার মন ভালো। সেদিন তার চিকিৎসা করলো, বাড়িতে এসে খবরও নিল। তখনও বোধহয় তার অবস্থা জানতে চেয়েছিল। খাদিজা বেগম ছেলের বউকে গয়না দিয়ে মিষ্টি মুখ করিয়ে গাড়ি থেকে নামালো। মাহিদ পাশেই। গ্রামের বৌঝিরা বউ দেখার জন্য ভিড় জমিয়েছে। ঝর্ণা শাশুড়ির হাত ধরে এগোতে নিলে সহস্র বলে, আরে ভাবি কি হেঁটে যাবে নাকি? আমাদের ভাই আছে কি করতে? ভাই ঝটপট কোলে নিয়ে নাও। বউলাইকে আল্লাদি, সর্বদা আল্লাদে রাখতে হবে। মাহিদ চোখ রাঙালো। বড়দের সামনেই শুরু করে দিয়েছে। সে এখন বিয়ে করে খুব ক্লান্ত, কাউকে কোলে নিতে পারবে না। মতিউর রহমান দাঁড়িয়েছিল বাচ্চাদের কথা শুনে। শতকের কোল থেকে আরজুকে নিয়ে ভেতরে চলে গেল। খাদিজাও সায় দিল সহস্রের কথায়। নতুন বউ হেঁটে যাবে কেন, এরকম তাগড়া ছেলে থাকতে? মাহিদ হার মেনে কোলে তুলে নিল ঝর্ণাকে। মা ছেলে বিয়ে করে এসেছে, ক্লান্ত হয়ে কোথায় শরবত খাওয়াই দিয়া মাথায় হাত বুলে দিবা, তা নাই আটার বস্তা বইতে বলছো? খাদিজা ছেলের পিঠে আলতো চর মেরে বলল, বান্দর ছেলে, বউরে বস্তা বলেছিস? তোর বাপকে বলবো। মাহিদ হেসে বলল, মজা করছি তো, বলেই হাঁটতে লাগলো। ঝর্ণা ব্যালেন্স রাখতে মাহিদের গলা জড়িয়ে ধরলো। মাহিদ তাকালো ঝর্ণার দিকে। ঝর্ণা লাজুক হেসে মুখ লুকায় ব্যক্তিগত বুকে, যেখানে শুধু তারই বিচরণ। সবাই চলে গেল বর বউয়ের পিছু। মৈত্রী ঠায় দাঁড়িয়ে যাচ্ছে না, যাবে কি করে? শতক তার হাত শক্ত করে ধরে। মৈত্রী অসহায় চোখে তাকালো। শতক আশেপাশে দেখলো কেউ নেই। গ্রামের বৌঝিরাও মৈত্রীদের বাড়িতে ঢুকলো নতুন বউ দেখবে বলে। বলে, শতক ভাই যেতে দিচ্ছ না কেন? খেয়ে ফেলবো না তোকে, দাঁড়া, কথা আছে। এই মৈত্রীর ফোন বের করে তার দিকে বাড়িয়ে দিল। মৈত্রী খুশি হয়ে বলল, ধন্যবাদ মাস্টারমশাই। ফোন দিচ্ছি বলেই এই না যে যা খুশি করবে। ফোনের যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। আর যেন সব রোমান্টিক গান না দেখা হয়। আমি কিন্তু সার্চ লিস্ট দেখেছি, ক্যাবর সিং আর কি কি ছবির গান সব একটু বেশি রোমান্টিক, অনেকটা অশ্লীল। এই বয়সে এদিকের ঝোঁকটা বেশি থাকে। নিজেকে দূরে রাখতে হবে। আর আর তুই এখানে বাচ্চাদের সাথে কিসিং সিন দেখছিস? ভালো হয়েছে মিঠু, ভালো হতে পয়সা লাগে না। আর তুই খুব শীঘ্র এসব সিন ফিল করতে পারবি। জাস্ট ওয়েট ডার্লিং। শেষের কথাটা ধিমে বলল বলে মিটিমিটি করে হাসলো। মৈত্রী ভেঙচি দিল, এমন ভাবে বলছো যেন না জানি কি দেখেছি। আমি জানি তুমি এর থেকেও বেশি কিছু দেখেছো। এখন সাধু সাচ্ছ? মনে মনে বললেও জোরে বলার সাহস হলো না। ফোনটা পেয়েছে এই বেশ। ঝর্ণা মাহিদের রুমের খাটে বসে একটা লম্বা ঘোমটা টেনে। পরনে বিয়ের ভারী শাড়ি নেই, কমফোর্টেবল একটা জামদানি শাড়ি পরে আঁচল দিয়ে ঘোমটা টেনে দিয়েছে শবনম। মুখেও কোনো মেকআপের অংশ নেই, শুধু লিপস্টিক দিয়েছে হালকা। খাটটা সাজিয়েছে গোলাপ ও গাঁদা ফুল দিয়ে। ঝর্ণা খুব অস্থির হয়ে আছে। কি হবে মাহিদ আসলে? তার মনটা দুরু দুরু করছে, মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মাহিদ বিনা বাধায় বাসর ঘরে প্রবেশ করলো। আহ, শান্তি। কেউ নেই বাধা দেওয়ার জন্য। তবে লেগ পুল করার জন্যে ভাই বোন আছে না, তবে তাদের গোনাইকে ধরে। এমনভাবেই হয়তো সবাই বাসর ঘরে প্রবেশ করতে চায়, কিন্তু এটা অসম্ভব। তবে তার ক্ষেত্রে সম্ভবপর হয়েছে। মতিউর রহমান সব বাচ্চাদের পাওনা আবদার আগেই পরিশোধ করে দিয়েছে। মাহিদ এর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঝর্ণা সালাম দিল, মাহিদ জবাব দিল। তারপর নববধূর কাছে না গিয়ে উবু হয়ে খাটের তলায় কিছু খুঁজতে লাগলো। ঝর্ণা হাম্মক বনে এরকম কখনো শুনেনি। মাহিদ খাটের তলায় কাউকে পেল না। তারপর বাথরুমে খুঁজলো, আলমারিতে, টেবিলের তলে, পর্দার আড়ালে। না, কেউ নেই, বাঁচা গেল। তারপর ঝর্ণার সামনে দাঁড়িয়ে ঝর্ণার দিকে তাকিয়ে রইল অপলক। সেই চাহনি গভীর, যার গভীরতা ঝর্ণা ধরতে পারে না। তবে মাদকীয় প্রেমময় মুগ্ধতা ভরা চাহনি তার অন্তরে কাঁপন তোলে। তবে ঝর্ণা চোখ ফেরায় না, সেও তাকিয়ে রয় অবিকল। ঝর্ণার কাছে সব স্বপ্নের মতো লাগে। যে লোকটাকে সে ভালোবাসে সে এখন সম্পূর্ণ তার ব্যক্তিগত মানুষ। হিপনোটাইজ করছো? মানে কিছু না। নামাজ পড়তে হবে না? অজু আছে? ঝর্ণা মাথা নাড়ল, মনে আছে। মাহিদ অজু করে এলে দুজনা নামাজ পড়ে নেয়। তারপর মাহিদ হাই তুলতে তুলতে বলে, ঘুমিয়ে পড়।
আমার কিছু পড়া বাকি আছে, বিয়ের চক্করে পড়াই হয়নি। ঝর্ণা ভাবলো হয়তো মজা করছে, বাসর রাতে কেউ পড়ে নাকি। তবে তার ভাবনাকে পুকুরে ডুবে মাহিত সত্যি বই নিয়ে বসলো। ঝর্ণা কিছুক্ষণ বসে থেকে খাটে উঠে পাপড়ি সরিয়ে শুয়ে পড়লো। লোকটা পড়ুক, তবে তার মনটা বিষিয়ে গেল। নানি, দাদি, ভাবি সবাই কত কিছু বলল বাসর সম্বন্ধে, কত শত মধুর আলাপ, জ্যোৎস্না বিলাস, রোমাঞ্চকর মুহূর্ত, কিন্তু তার বর সব মাটি করে পড়ছে। চক্ষুদয় টলমল করছে, নাকে পানি আসছে। সে উঠে বসলো। মাহিত বই সামনে বসে আছে। বাসরাতে বউ রেখে পড়া যায় নাকি? সে তো নার্ভাস হয়ে আসছিল, কি করবে ভেবে পাচ্ছিল না। তার মন তো বলছিল বউকে শক্ত করে জড়িয়ে ধরে টপাটপ চুমু খেয়ে স্বর্গীয় আনন্দে ভাসতে, কিন্তু এই বোকা রানীটা কি রাজি হবে? আজকালকার মেয়েদের তো এক কথা, আমার সময় চাই, 1 মাস 2 মাস 6 মাস ব্লা। আরে ভাই, এদিকে তোর জামাইয়ের 13টা বেজে যাচ্ছে, সে খেয়াল থাকে? বউ পাশে রেখে নিজেকে কন্ট্রোল করা চারটিখানি কথা না? সে তো পারছে না। না, আর সম্ভব না বসে থাকে। সে উঠে দাঁড়ালো, দেখলো ঝর্ণা এখনো বসে আছে। সে কিছু বলল না, তবে দেখলো নববধূর চোখে পানির উপস্থিতি। সে পাশে বসলো। অনেক সময় নিয়ে তাকিয়ে কি দেখছে, তার অস্বস্তি হচ্ছে। তবে অস্বস্তি কমাতে মাহিদ ঝড়ের বেগে এসে তাকে জড়িয়ে ধরলো। সে তাল সামলাতে না পেরে খাটের উপর পড়ে গেল। মাহিদ ছাড়লো না, বরং শক্ত করে ধরে রাখলো। কিছু সময় চুপ থেকে ঝর্ণা ঘাড়ে মুখ গুজে পড়ে রইল। ঝর্ণা চুপ, কে বলবে, কি করবে? মস্তিষ্ক কাজ করা বাদ দিয়েছে। তারপর ধীরে ধীরে হস্তদ্বয় রাখলো মাহিদের পিঠে। ঘাড়ে অনুভব করলো তপ্ত ওষ্ঠের নিবিড় ছোঁয়া। সেই ছোঁয়া আদিতে আলোত হলেও সময়ের ব্যবধানে হিংস্র হলো। ঘাড়, গলা, বুকে জ্বলুনি অনুভব করলো। ঝর্ণা খামচে ধরলো মাহিদের চুল। মাহিদ থামলো না, আরো বেপরোয়া হলো। তার এক হাত ঝটকায় শাড়ির কুচি খুলে ফেললো। ঝর্ণা তার হাত চেপে ধরলো। মাহিদ সেই হাত শক্ত করে বিছানায় চেপে ধরলো। গলায় ঘাড়ে দন্তপাটি বসিয়ে গাঢ় চুম্বুর বর্ষণ করলো। ঝর্ণা সহ্য করতে পারল না, মৃদু স্বরে আর্তনাদ করে বলল, লাগছে মাহিত। মাহিদ থেমে গেল। মুখ তুলল ঝর্ণার পানে। ঝর্ণা চোখ বুজে, তবে চোখ ভেজা তার। মাহিদ অনুতপ্ত হলো। কপালে ও চোখে ভালোবাসার পরশ দিয়ে গালে মুখ ডুবিয়ে বলল, 29 বছর জীবনে মা বোন বাদে কোনো পরনারী আসতে দিইনি। সবটুকু ভালোবাসা হালালভাবে বউকে দিব বলে। সেই ভালোবাসার একমাত্র অধিকারিনী আমার বউ। আমার বোকা রানী আমি নিজেকে সামলানোর চেষ্টা করেছি, পারিনি। আমি চাইছি আমার বোকা রানীকে সবটুকু দিয়ে খুব ভালোবাসবো, আজীবন ভর ইনশাল্লাহ। দেবে না তোমায়? ঝর্ণা চোখ খুলল। মাহিদের চোখে চোখ রাখলো। কত আকুল ভালোবাসাময় আকাঙ্ক্ষা তাকে পাবার। সে কি মানা করতে পারে? সে ফুপিয়ে উঠে মাহিদকে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরলো। মাহিদ হেসে তাকে জড়িয়ে ধরলো। বর্ষপঞ্জিতে বৈশাখ মাস চলছে। এই বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় উঠত এককালে। তবে বর্তমানে আমাদের দেশে বৃষ্টির হার কমে যাচ্ছে বছর অন্তর অন্তর। বৈশাখ মাসের বেশ কিছুদিন পেরিয়ে গেছে, এখনও বৃষ্টির দেখা নেই। মেঘমল্লার দেখা দেয়, তবে তা হয়তো বৃষ্টি নামাতে যথেষ্ট নয়। পৌষ মাঘে পুকুরঘাট সব শুকিয়ে গেছে, অল্প পানি সমারোহ সেথায়। বৈশাখেও সেগুলো পূর্ণ হয়নি একটু। ধান ক্ষেত শুকিয়ে চরচর হয়ে আছে। শ্যালো মেশিনে কয়েকদিন অন্তর অন্তর জলধারা বাহিত করে অভাব কিছুটা পূরণের লক্ষ্যে। কিন্তু হায়, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে ধরনীর? সূর্যমামা তেজে ধরণী হাহাকার। গরমে জনজীবন বিপর্যস্ত পায়। কৃত্রিম বাতাসে তনুমন্ত জুড়াই না। এই বাতাসকে মনে হয় গরম লাভা। সকলের আশা প্রকৃতিগত বায়ু, যান্ত্রিক চালিত ফ্যান। যেখানে ঘন্টার পর ঘন্টা গরম অবসান করতে ব্যর্থ, সেখানে প্রকৃতি স্বল্প বায়ু তনুমনি শীতলতা বয়ে আনে। কথা এই না, সহ্য করা গরমে বিরানপুর বাজারে এসেছে, সাথে কবিতাকে টেনে এনেছে। কবিতা এই রোদে বের হতে নারাজ। এমনিতেই সে গ্রামে কয়েকদিন রোদে ঘুরে একটু কালো বনে গেছে। সে এমনিতেই কথার মতো ফর্সা নয়। সে মোটামুটি মানে কালো বা শ্যাম বলা চলে না যাকে। সে তো বাবা মার সাথে বাড়ি যেতে চেয়েছিল, বোনের চক্করে ফেসে গেছে। মাহিদের বিয়ের পরদিনই বাবা মা রওনা দেয়। কথা তাকে দিয়ে ভুজুং ভাজুং বুঝিয়ে 2 বোনের যাওয়া আটকে দিয়েছে। এতে অবশ্য মতি আঙ্কেলের অবদান বেশি। মাহিদের বিয়ের ফিরনি ঘূর্ণি বাদে 2 সপ্তাহ পার হয়েছে। মাহিদ এখন শহরে আছে চাকরি পরীক্ষার উদ্দেশ্যে। কথা ও কবিতা বসে আছে রিকশায়। কথা বড় ওড়না দিয়ে মুখ ঢেকে নিয়েছে। কবিতা ভাবলো রোদ থেকে ত্বক বাঁচাতে হয়তো, তাই কবিতাও ঢাকলো। সে আর কালো হতে চায় না। ওরা এসে থামলো একটা কাপড়ের মার্কেটে। তারপর ভিতরে ঢুকে একটা বোরখার দোকানে গেল। কবিতা বলল, সিস, তুমি না বললে শপিং করবে, তবে বোরকার দোকানে কেন? কথা সিরিয়াস ভঙ্গিতে বলল, বোরকা কিনবো তাই, আর একটাও কথা না। কবিতা কিছু বলল না। কথা শীষটা কেমন জানি হয়ে গেছে। ওই বেড়া গুন্ডার প্রেমে পড়ে, সরি প্রেমে না, জালে, মায়াবী জালে ফেসেছে। ঢং। ওই বেড়াটা দেখতেই যা হ্যান্ডসাম, বাকি দিক দিয়ে তো মাকাল ফল। একদম রবীন্দ্রনাথের অপরিচিত আর অনুপম। বেড়া গুন্ডা। মনে মনে আরো কয়েকটা গালি দিল সিসকে ক্রাইসিস বানানোর জন্যে। কথা 4টা বোরখা নিল, নিজের জন্য 3টে ও কবিতার একটা। কবিতাকেও বলল এরপর থেকে বোরখা পরতে।
কবিতা সায় জানালো তার আপত্তি নেই, তার অনেক ফ্রেন্ড পড়ে। এরপর দু বোন হাঁটতে হাঁটতে একটা জুয়েলারি দোকানের সামনে গেল। কবিতা ভেতরে উকি দিয়ে বলল, সিস পায়ে ধরি তোমার, আমি ওই গুন্ডার সামনে যাব না। কথা চোখ রাঙানি দিল ও কবিতা বলল, সরি ওই সাইলেন্ট ভাইয়ের দোকানে যাব না, তুমি যাও, আমি আইসক্রিম খেয়ে আসি। তোমার জাল বুনানো হলে কল দিও, কেমন? বলেই চলে গেল। কথা আটকাতে পারল না, সে একাই ভিতরে ঢুকলো। একটা মহিলা বসে আছে, কাস্টমার বোধহয়। আর নীরব ও তার চাচা আরেকটা লোক বসে, কর্মচারী বোধহয়। নীরবের চাচা কথাকে দেখে চিনতে পারলো। আরে ডাক্তার ম্যাডাম যে, হাসেন বসেন। কথা হেসে বলল, আসলে আঙ্কেল একটা কাজে এসেছিলাম। এই নুপুর জোড়া একটা ভেঙে গেছে, নতুন করে বানাতে হবে, আর পলিশও করবেন কিন্তু। আরে করবো না কেন, অবশ্যই করব, দাও। কথা নুপুর জোড়া তার হাতে নিল। কাল রাতে টেনে নিজেই ছিঁড়েছে। পাশের মহিলা চলে গেল। নীরবের চাচা দেখলো কর্মচারী ছেলেটা কাজ করছে, তাই সে নিজেই উঠল। ডাক্তার ম্যাডাম বসুন তো, আমি ঠান্ডা কিছু নিয়ে আসি, যে গরম পড়েছে। কথা মাথা নাড়ল। নীরব এতক্ষণ নীরবে সব পর্যবেক্ষণ করেছিল। মেয়েটি সালোয়ার কামিজের সাথে বড় ওড়না দিয়ে মাথা শরীর ভালো করে ঢেকে এসেছে, হাতে কিছু শপিং ব্যাগ। কথা দেখলো নীরব ব্যাগগুলোর দিকে তাকিয়ে। সে হেসে বলল, ব্যাগগুলোতে কয়েকটা বোরখা। আপনি সেদিন ঠিক কথা বলছেন, আমি বুঝতে পেরেছি, আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি। নীরব অবাক হলো। কথা থেমে নীরবের আপাদমস্তক দেখে বলল, ছোট থেকে শহরে বড় হয়েছি তো, আর বাবা মাও অতটা ধার্মিক নয়, তাই অত শত জানি না। তা আপনার প্যান্ট তো ছেঁড়া না, মানে বুঝতে পারছি স্টাইল, কিন্তু হাঁটুর ওপর পর্যন্ত অনেকখানি দেখা যাচ্ছে। আবার আমার নজর খারাপ ভাববেন না, আমি শুনেছি ছেলেদের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতে হয়। শুধু আপনার ভবিষ্যৎ স্ত্রীর অধিকার আছে প্রাইভেট প্লেস দেখার, আর তার অধিকার তো ক্ষুণ্ণ হচ্ছে। ইস, এখন থেকে ভালো প্যান্ট পরবেন কেমন? আর শার্টের বাটন খুলে রাখছেন কেন, বন্ধ করুন। বলেই নিজে উঠে এসে বোতাম লাগিয়ে দিল শার্টের। পুরোটা সময় তার মুখে হাসি লেপ্টে ছিল। কর্মচারী ছেলে হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। নীরব বেজায় চটে গেল। মেয়েটা এভাবে কথা ফিরিয়ে দিল, সে তো মাফ চাইবে ভাবছিল, অথচ এই ডাক্তারনি বাজার বয়ে এসে তার অপমান করলো। অপমান সেও তো ওই দিন বিয়ে বাড়িতে করেছিল, তবে সে ভালো ভেবেই বলেছিল। পরে বুঝতে পেরেছে যেভাবে কথা বলা ঠিক হয়নি, সরিও বলবে ভেবেছিল। শান্তভাবে বলল নীরব, শতক একটা মেয়ে আসে, মেয়েদের যথেষ্ট সম্মান করে। তার ঘরে মা বোন আছে, আর এখানে দোষটা পুরোপুরি তারই। সেখানে আর তর্কে গিয়ে লাভ নেই। আর মেয়েটা ভুল বলেনি তো। কথার হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। আপনি কি আমার কথায় খুব কষ্ট পেয়েছেন নীরব? আই এম রিয়েলি সরি। তারপর কিছুক্ষণ নীরবতা। আপনার সেদিনের কথাগুলো একদম ঠিক, আমি মানছি, কিন্তু আমি সস্তা নয় নীরব। আমার খুব লেগেছিল কথাগুলো, কখনো কেউ ওভাবে বলেনি আমায়। আসছি। বলেই উঠে চলে গেল। নীরব দেখলো তার প্রস্থান যতক্ষণ দেখা যায়। দীর্ঘশ্বাস ছেড়ে অন্যদিকে ফিরলে দেখলো কর্মচারী ছেলেটা এখনো হাঁ করে তাকিয়ে। তাকে দেখে সবগুলো দাঁত কেলিয়ে হেসে বলল, ভাই আমাগরে ভাবি তাই না? বেশ দেখতে, কিন্তু আপনার লগে হেব্বি মানাইব। তুই হে কি ডাক্তার? নীরব ভ্রু নাচিয়ে বলল, না ভাই, আপনি হইলেন গিয়া সালমান খানের লাহান। ভাবির ভাগ্য ভালো আপনারে পাইব। তো মায়াগের বিশ্বাস নাই, বেশি টাহা দেখলেই ফুরত। নীরব হাসলো উচ্চস্বরে। মৈত্রী কলেজে এসেছে। ঈদ, ভাইয়ের বিয়ে, পড়াশোনা তো চাঙে উঠে নাচছে। তার উপর ইনকোর্স চলছে তাদের। 2 দিন আগে একটা দিল ক্যালকুলাস, আর আজ দিল ফান্ডামেন্টাল। পরশু সাধারণ রসায়ন আছে। সে কলেজের বড় আম গাছের তলায় শান বাঁধানো জায়গায় বসে পানি পান করলো। যা গরম পড়েছে না। তার মধ্যে ফোনটা ভাইব্রেট করলো। বোতল বন্ধ করে রিসিভ করতে করতে কেটে গেল। সে ফোন কল চেক করে দেখলো অনেকগুলো মিসড কল, সব শতক ভাই দিয়েছে। এত কল করছে কেন? সে ব্যাক করবে ভাবলো, তবে এও ভেবে নিল ঝাড়ি খাওয়ার আগে ঝাড়ি নিজে দেবে। ভাবতে ভাবতে কল আসলো আবারও। রিসিভ করে মৈত্রী হড়গড় করে বলল, আমি কলেজে এসেছি না, ইনকোর্স ছিল। এত ফোন কেউ দেয়? দেখছো ধরছে না মানে তো ব্যস্ত। ধমকের সুরেই বলল। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো। এক্সাম শেষ হলো, কেমন দিয়েছিস? মৈত্রী ভাবলো, বাব্বা, ধমক শুনেও শান্ত আছে মাস্টার মশাই। অন্য সময় হলে তো চটে যেত। হয়েছে কোনো রকম। ফোন কেন করছিলে বারবার? বলবো, আগে বল কোথায় তুই? কলেজেই বসে আছি, একটু পরেই চলে যাব। কেন? আসতে হবে না, 5 মিনিট দাঁড়া, আমি আসছি গেটে। খবরদার পাকনামি করবি না। বলেই কেটে দিল। মৈত্রী বসে রইল। বেশ সময় বসে থাকার পরও শতকের খবর নেই। মৈত্রী বিরক্ত হয়ে কল করলো।
শতক ধরে গেটে আসতে বলল। মৈত্রী উঠে গেট থেকে বেরিয়ে দেখলো শতক বাইক নিয়ে দাঁড়িয়ে, হেলমেট হাতে, অপর হাত দিয়ে তাকে ইশারা দিল। মৈত্রী এগিয়ে গেল, দেখলো শতকের পিছনে ফুটপাতে তার সাথে পড়ে কয়েকটা ক্লাসমেট দাঁড়িয়ে। সে শতকের কাছে গিয়ে বলল, 5 মিনিটের কথা বলে 25 মিনিটেও তোমার খবর নেই। কতক্ষণ ধরে বসে আছি আমি। শতক হেসে হাত পেতে ইশারায় ব্যাগ দিতে বলল। মৈত্রী দিল। পিছনের ছেলেগুলোর মধ্যে রোহান নামের ছেলেটা মৈত্রীকে উদ্দেশ্য করে বলল। মৈত্রী, এক্সাম কেমন হলো তোমার? মৈত্রী হেসে বলল, হয়েছে কোনো রকম। তোমাদের? ভালোই হয়েছে। মামু স্যারের প্রাইভেটে যে যাচ্ছ না? ঈদের ছুটি আর ভাইয়ের বিয়ে খাচ্ছিলাম, তাই আসতে পারিনি। কাল থেকে যাব। তোমার ভাই? শতককে ইশারা করে বলল ছেলেটি। শতকের এদের আলাপ অসহ্য লাগছিল। এবারের প্রশ্নের উত্তর সে দিল। না, ওর হাজব্যান্ড শতক রহমান। ছেলেটি হেসে বলল, সরি। শতক কিছু বলল না, মৈত্রীকে বলল, তাড়াতাড়ি বাইক ওঠ। মৈত্রী চোখ ছোট ছোট করে তাকিয়ে উঠে বসলো। শতক হেলমেট পরে বাইক স্টার্ট করলো। কিছুটা যাওয়ার পর মৈত্রী বলল, ওদেরকে মিথ্যে বলে কেন? কাল পুরো ক্লাস জেনে যাবে আমার লেগ পুল করবে। কয়েকদিন পরে তো বউ আমার হবি, আর জেনে গেলে কি হবে? অনার্স লেভেলের অধিকাংশ মেয়েরাই বিবাহিত, আর তোকে ছেলেদের থেকে দূরে থাকতে বলেছে না? আমি কি তাদের কোলে বসেছিলাম নাকি? আর কথা বলি না কারোর সাথে। ছেলেটার রেজিস্ট্রেশন আমার পরেই, তাই দেখা হলে কখনো কখনো টুকটাক কথা জিজ্ঞেস করে। আমি ভদ্রতার খাতিরে উত্তর দিই। শতক কিছু বলল না, সারা রাস্তা চুপ করে রইল। মৈত্রীও কিছু বলল না। রাগ করেছে কি? করুক, তাতে কি? নিজে যে কত শত রমণীর সাথে কথা বলে তার বেলায়। মৈত্রী খেয়াল করলো তারা বাড়ির রাস্তায় যাচ্ছে না, অন্য রাস্তায়, তবুও জিজ্ঞাসা করলো না। বেশ খানিকটা সময় পরে শতক একটা নদীর পাড়ে বাইক থামিয়ে মৈত্রীকে ইশারায় নামতে বলল। মৈত্রী নেমে পড়ল। শতক বাইক পার্ক করে আসলো। নদীর ঘাটে মানুষজন আছে বেশ, তবে বিকেলের তুলনায় কমই। পাশেই একটা পার্ক আছে। মৈত্রীর কাছে গিয়ে তার হাত ধরে পার্কের দিকে চলল। ব্যাগটা শতকের কাঁধেই ঝুলছে। মৈত্রী মুখ খুলল। ঘাটেই বসি। শতক কিছু বলল না। হাঁটা থামিয়ে ঘাটের কাছে সিঁড়িতে বসলো। মৈত্রীও চুপচাপ বসলো। শতককে খেয়াল করলো। গরমে ঘেমে মুখটা লাল হয়ে গেছে। সে পানির বোতল বের করে দিল শতককে। শতক হাতে নিল। মৈত্রী বলল, উঁচু করে খাবে, একদম মুখ লাগাবে না। শতক বোতলটা ঢিল ছুঁড়ে নদীতে ফেলে দিল। আশেপাশের কেউ কেউ তাকিয়ে দেখলো। মৈত্রী অবাক। এত রাগ! আমার বোতল ফেললে কেন? খাবে না? ফিরিয়ে দিতে। বোতলটা তো আমার বান্ধবী দিয়েছিল। আঁখি ভরে গেল অশ্রুতে। বেস্ট ফ্রেন্ড রূপার দেওয়া বোতল। রূপা এখন চবিতে পড়ছে। 8 থেকে ইন্টার পর্যন্ত একসাথে ছিল। অ্যাডমিশন পরীক্ষায় তার কোথাও চান্স না হলেও রূপার চবিতে হয়ে যায়। তারপর সে চট্টগ্রাম। মৈত্রীর ব্যাগ শতকের কাছে। মৈত্রী ব্যাগটা নেওয়ার চেষ্টা করে বলল, এত রাগ কোন থেকে আসে তোমার? ব্যাগ দাও আমার। আমি যার সাথে খুশি তার সাথে কথা বলবো, তাতে তোমার কি? বউ নই তোমার, আর হবও না। ছাড়ো ব্যাগ। এখানে কেন এনেছো তুমি? আমি বাড়ি যাব। ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা অবিরত। শতক শক্ত করে ধরে রাখলো ব্যাগ। সব অভিযোগ শুনলো, তবে কোনো ব্যক্ত করলো না। উঠে দাঁড়িয়ে ব্যাগ কাঁধে ফেলে মৈত্রীর হাত শক্ত করে ধরে সামনে হাঁটতে শুরু করলো। তার বউ হবে না কেন? তারই বউ হতে হবে এই মেয়েকে, আর কারো হবে না। মৈত্রী রহমান শুধু তার। অন্য লোকের কোলে উঠার প্রসঙ্গ তুলবে কেন? আবার বোতলে মুখ লাগাতে বারণ করেছে। অবশ্য সে মুখ লাগিয়েও খেত না, কিন্তু ওভাবে বলায় যে চেপে বসে। শতক পার্কের টিকিট কেটে ভেতরে ঢুকলো। দুপুরের দিকে হওয়ায় ভিড় নেই তেমন। স্কুল ও কলেজের স্টুডেন্টের সংখ্যা বেশি। ক্লাস বাঙ্ক দিয়ে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছে। আজ তার স্কুলে কিছু কারণবশত বন্ধ করে দিয়েছে হেডমাস্টার, আর তার মনটা ফুরফুরে ছিল। তাই মৈত্রীকে ফোন দিয়ে অপেক্ষা করতে বলেছিল, কোথাও ঘুরে আসা যায়। কিন্তু ফুরফুরে মনটার পোস্টমার্টম করে দিল এই মিঠু। সে পার্কে ঢুকে ভিতরের রেস্টুরেন্ট থেকে আইসক্রিমের বাটি, কোন আইসক্রিম, কিছু চিপস, কোকাকোলা আর একটা পানির বোতল নিল। মৈত্রীর পাশে চুপচাপ দাঁড়িয়ে। কিছু ছেলে মৈত্রীর পাশ দিয়ে যাওয়ার সময় শতক তার কাঁধ পেঁচিয়ে কাছে টেনে নিল। মৈত্রী শতকের দিকে তাকিয়ে রইল। মুডের 12টা বাজে, কেয়ার করা হচ্ছে। তবে তার ভালো লাগলো বেশ। নিজেকে কেমন নায়িকা নায়িকা ফিল করলো। আর শতক তার নায়ক। আহা, পুরোটাই সিনেমাটিক। হিরো নায়িকার ব্যাপারে খুবই পজিটিভ। কারো সাথে দেখতে পারবে না। জেলাসি। তার মনে লাড্ডু ফুটতে লাগলো। তার মন খারাপের রেশ হাওয়া হয়ে গেল। কিছু ছেলে এলো। স্কুল স্টুডেন্ট, গলায় আইডি ঝুলছিল। শতককে দেখে মাথা নত করে সালাম দিল। শতক বলল, স্কুল ছুটি, বাড়ি না ফিরে এত দূর কে? বাড়ি যাও সবাই। সকলে জি স্যার বলে এক প্রকার দৌড়ে পালালো। স্যারের সাথে কোনো মেয়েকে দেখে কৌতূহলী হলেও ধমকে সব উড়ে গেছে। মৈত্রী হেসে উঠল। তাদের কাণ্ড দেখে হেসে বলল, তুমিও তো বাড়ি না গিয়ে বেড়াতে এসেছো, তো ওদের বকছো কেন মাস্টারমশাই? এটা তো না ইনসাফি। শতক কিছু বলল না। সদায়ের পলিটা হাতে নিয়ে ব্যাগ পুনরায় কাঁধে ঝুলিয়ে মৈত্রীকে রেখে চলে গেল। মৈত্রীও দেরি না করে বড় বড় পা ফেলে তার পিছু পিছু হাঁটলো। একটা বড় নাগরদোলার সামনে দাঁড়ালো দুজন। গ্রামে মেলায় সাধারণত 4 টুকরির নাগরদোলা থাকে, আর সেটা দ্রুত ঘুরে। অনেক মজার সেটা। অনেকে ভয়ে চিল্লিয়ে উঠে, তো অনেকে আনন্দে।
সেই নাগরদোলায় টুপরিতে বসে যখন উপরে ওঠা হয় তখন মজা লাগে, কিন্তু যখন সেটা নিচে নামে যান মনে হয় বেরিয়ে আসবে, সেই ভয়ে অনেকেই উঠার সাহস পায় না। তবে যারা ওই নাগরদোলায় উঠেছে তারা জানে আনন্দ ও ভয়েও একসাথে থাকে। শতক একটা টুপরির সকল সিট বুক করলো। নাগরদোলায় মানুষ তেমন নেই, অবশ্যই নাগরদোলা ভিন্ন, এটা অনেক বড়, তবে খুবই ধীর গতিতে চলে বলে মনে হয় না নাগরদোলা। মৈত্রীকে নিয়ে উঠে পড়ল নাগরদোলায়। মৈত্রী কাউন্টারের লোকটিকে বলল, মামা জোরে চালাবেন কিন্তু, আস্তে চালালে মজা পাওয়া যায় না। লোকটি হাসলো। শতক এখনো গম্ভীর মুখে। মৈত্রী ভেঙচি কেটে বলল, মৌনব্রত রেখেছো নাকি? কথা বলবে না? ঠিক আছে, কথা না বলে আমি যেন মরে যাচ্ছি। আইসক্রিম চিপসগুলো দাও। বলে নিজেই কেড়ে নিয়ে খাওয়া শুরু করলো। শতককে সাধলো। শতক কিছু বলল না, নিল না। মৈত্রী একটা চিপস শেষ করে কোন আইসক্রিম খুললো, গলে গেছে কিছুটা। মৈত্রী টপাটপ ও মুখে পুড়ল বেশ খানিকটা, তবুও ঠোঁটের আশেপাশে লেগে গেল। শতকের দৃষ্টি সেদিকে, অপলক তাকিয়ে দেখতে লাগলো মিষ্টি আইসক্রিম লেপটে তার থেকেও মিষ্টি ওষ্ঠ। শতক ঢোক গিলল, নজর হাঁটালো না। মৈত্রী শতককে খেয়াল করে ভ্রু উচালো। শতক মৈত্রীর হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিয়ে নিজের মুখে পুরে, দৃষ্টি এখনো অবিকল। মৈত্রী ভেঙচি কেটে বলল, খেতে ইচ্ছে করছে বললেই হতো, সব তো তোমারই টাকার কেনা। শতক মনে মনে হাসলো। তার কি খেতে ইচ্ছা করছে? বললে মৈত্রী হয়তো এই উঁচু থেকে লাফিয়ে পড়তো, তবে সে একটা ভয়াবহ কাজ করলো। ডান হাত মৈত্রীর থুতনিতে রেখে বুড়ো আঙ্গুল দিয়ে লেপটে যাওয়া আইসক্রিম মুছে দিল। শুধু এইটুকুই নয়, তার নয়নে নয়ন রেখে সে আঙ্গুল মুখে পুরে নিল। মৈত্রীর তনুমন খানিকটা কেঁপে উঠল। তার কাজেও চোখের ধারালো চাহনিতে সে নজর লুকালো, আশেপাশে তাকালো, নিচে দেখলো, আর চোখে শতকের দিকে তাকালো, এখনো এদিকেই তাকিয়ে। তার আধা খাওয়া আইসক্রিম খাচ্ছে, পলিতে আরো আইসক্রিম ও চিপস আছে। তার পছন্দের হলেও খাওয়ার ইচ্ছা চলে গেছে এই ভয়াবহ ঘটনা দেখে। ওরা পার্কে ঘুরলো বেশ সময় ধরে, ভূতের ঘরে ঢুকলো। মৈত্রী বাচ্চাদের ট্রেনে চললো, দোলনায় দোল খেলো, স্লিপারে চললো, পার্কে ঢুলে যে সেই নৌকায় চললো, আরও অনেক মজা করলো। শতক বেশ কয়েকটি ছবি তুললো মৈত্রী টুকটাক অনেক কথা বলল। শতক চুপ করে শুনলো, প্রত্যুত্তরে কিছু বলেনি। মৈত্রীও তার রাগ ভাঙাতে চেষ্টা করেনি, করুক রাগ, তার কি। 3টার দিকে পার্ক থেকে বেরিয়ে এলো তারা। শতক বাইক আনলে মৈত্রী উঠে পড়লো। বাইক একটু চলার পরে রাস্তার ধারে ফুচকা চটপটির দোকান দেখে মৈত্রী বলল, আরে আমি তো ফুচকাই খেলাম না, মহামান্য মাস্টার মশাই দয়া করিয়া বাইক থামাও, আমি ফুচকা খাবো। শতক থামালো। বাইক পাশে স্ট্যান্ড করে হেলমেট হাতে ফুচকার দোকানের টেবিল পাড়া চেয়ারে বসলো। আরও অনেকে আছে আশেপাশে, সব জোড়ায় জোড়ায়। বন্ধুদের দলও আছে, তবে জোড়া বেশি দেখা যাচ্ছে। মৈত্রী ফুচকালাকে বলল, মামা 1 প্লেট ফুচকা, 1 প্লেট চটপটি আর ভেলপুরি টমেটো সস দিয়ে, ভুলবেন না, আর টকটা বেশি করে দিবেন। শতক কিছু বলল না, তবে ভাবলো এত কিছু কে খাবে। অর্ডার আসলে মৈত্রী ফুচকায় টক ভরে শতককে দিয়ে বলল, নাও খাও, আর খবরদার আমার খাবারে নজর দেবে না, চোখ গেলে দেবো একদম। শতক চোখ রাঙালো। মৈত্রী খিলখিলিয়ে হেসে উঠল। নেকাব খুলে সেও খাওয়া শুরু করলো। শতক আশেপাশে দেখলো, না, কেউ এদিকে তাকিয়ে নেই। মাঠের মতো খালি জায়গায় বেশ কয়েকটি ফুচকার দোকান, গাছের ছায়া থাকার জন্যে ঠান্ডা বেশ। শতক দেখলো মৈত্রী চটপটি চামচে পুরে মুখে তুলছে, তো আবার ভেলপুরিতে কামড় বসাচ্ছে। চটপটির প্লেট টেনে সেও চামচটা দিয়ে মুখে দিল। চটপটিটা দারুণ। শতক আর মৈত্রী খেতে ব্যস্ত। মৈত্রী কখনো কখনো ধীরে ধীরে শতককে কিছু বলে বিরক্ত করছে ও হাসছে মুচকি মুচকি। শতক বিরক্ত হচ্ছে না, বরং প্রত্যেকটা কথা এনজয় করছে। দূর থেকে কেউ তাদের দেখে অবাক হয়ে তাকিয়ে। সেই রাস্তা দিয়ে যাচ্ছিল কোথাও, রাস্তার ধারে ফুচকার দোকানে চোখ পড়তেই নজর যায় শতক মৈত্রীর দিকে। শতক মৈত্রীর দিকে তাকিয়ে সর্বক্ষণ সে বেশ সময় নিয়ে দুজনকে পর্যবেক্ষণ করলো, তারপর নিঃশব্দে চলে গেল। শতক ফুচকার বিল মিটিয়ে মৈত্রীকে নিয়ে গেল পাশে বসা বৈশাখী মেলা, যা মাসব্যাপী চলে। ভিড়ের মাঝেও আগলে রাখলো মৈত্রীকে। মৈত্রী তনুমন অসম্ভব ভালো লাগায় ভরে গেল। একটা দোকান থেকে শতক কয়েক ডজন কাচের চুড়ি, বেশ কয়েক জোড়া দুল কিনলো। মেলার ভিতরে ঢুকে পড়লো তারা। গ্রামীণ মেলাই বলা চলে বৈশাখী মেলাকে। বিভিন্ন রঙে আনন্দে সজ্জিত এই মেলা। এলাকার বিশাল মাঠের সবটুকু জুড়ে বসেছে এই মেলা। মেলায় বিভিন্ন দোকান ও ক্রেতাদের ভিড়। কসমেটিক্সের দোকান, হাতে তৈরি বিভিন্ন দ্রব্য যেমন পুঁতির মালা, হাতের কাজ করা ডিজাইনের বিভিন্ন থ্রি পিস, রুমাল, ওড়না, থান কাপড় থেকে শুরু করে বেতের চেয়ার, কুলা, ঝুড়ি, পাটি ও আরও বিভিন্ন নৈমিত্তিক ব্যবহার সামগ্রী, মাটির তৈরি জিনিসপত্র, হাঁড়ি পাতিল, কলস, কড়াই, হবালি, ফুলদানি, টপ প্লেট, কাঁসা, চারি, আরও অনেক দ্রব্যাদি। এছাড়াও মাটির তৈরি বাচ্চাদের খেলনা সামগ্রী যেমন ছোট হাঁড়ি, পাতিল, ঘোড়া, পুতুল পাখি ইত্যাদি। আরও বিভিন্ন দোকান, মিষ্টি ঝুড়ি, ফাস্টফুডের দোকান, ফুচকা স্টল, শরবতের স্টল, জিলাপির স্টল, বাচ্চাদের খেলনা গাড়ি, টমটম, টাট্টু ঘোড়া,
ক্যারকেরি গাড়ি, কাঠের তৈরি মিনি ট্রাক, গাড়ি ঘোড়া ইত্যাদি ইত্যাদি, নাগরদোলা, ট্রেন, নৌকা ইত্যাদি। আর নৌকা বাইচের আয়োজন করে নদীতে, যা খুবই জনপ্রিয়। আর সবচেয়ে আকর্ষণীয় হলো পান্তা ইলিশের স্টল। পান্তার সাথে ইলিশ খাওয়ানো হয়, সাথে থাকে বিভিন্ন ভর্তা, পেঁয়াজ ও কাঁচামরিচ। মৈত্রীর নাগরদোলা দেখে হালকা চেঁচিয়ে বলল, শতক ভাই দেখো নাগরদোলা, আমরা উঠি প্লিজ। শতক ভিড় ঠেলে নাগরদোলার লোকের টাকা পরিশোধ করে মৈত্রীকে নিয়ে উঠল। প্রথমে ধীরে ঘুরলেও ধীরে ধীরে জোরে ঘুরতে লাগলো। মৈত্রী ভয় পেল না, তার অভ্যাস আছে। মামার বাড়ি গিয়ে কত উঠেছে। তবে শতক একটু ঘাবড়ে গেল। পার্কের নাগরদোলার সাথে একটা বিরাট ফারাক। এর আগে উঠেছিল একবার এই চার খুপড়িওয়ালা নাগরদোলায় সহস্রের জোড়াজুড়িতে। তার অভিজ্ঞতা নাজুক। সে চোখ বুজে নিল, মৈত্রীর কাঁধ শক্ত করে ধরল। ঘুরতে ঘুরতে যখন উপরের দিকে উঠে ভালোই লাগে, কিন্তু যেই নিচের দিকে নামে মনে হয় দেহ থেকে প্রাণ আলাদা হয়ে প্রাণটা উপরে উঠে গেছে, আর সে নিচে। শতক সহ্য করে নিল। একটু পর নাগরদোলার দোল খাওয়া শেষ হলে ওরা নেমে পড়ল। মৈত্রী শতকের অবস্থা দেখে হেসে খুন। শতক নেমে বমি করলো কয়েকবার, আর পণ করলো প্রাণ থাকতে উঠবে না এই আশিক দোলায়, সরি নাগরদোলা। নাগরদোলায় উঠে এই অবস্থা তোমার, সো স্যাড মাস্টারমশাই। এই পুঁটি মাছের জান নিয়ে নাগরদোলায় চড়বে? শতক চোখ রাঙিয়ে তাকে থামিয়ে দিল। মৈত্রী থেমে গেল, তার হাসি থামেনি। যা নেকাবের আড়ালে দেখতে পাচ্ছে না শতক। তার মেলায় ঘুরে অনেক কিছুই কিনলো। সাদা, লাল, হলুদ ঝুড়ি, মিষ্টি জিলেপি, আরও বিন্দুর জন্য টমটম, মাটির পুতুল, আরও কিছু খেলনা নিয়ে হাত ভর্তি করে ফেললো। এখন বিকেল গড়িয়েছে, ভিড় ক্রমশ বাড়ছে। শতক পিছনে, মৈত্রী তার সামনে হেঁটে যাচ্ছে। হঠাৎ মৈত্রী থেমে গেল। হঠাৎ থেমে যাওয়ায় শতকের সাথে ধাক্কা লাগে। মৈত্রী পেছনে ঘুরে, কলেজ ব্যাগটা তার কাঁধে, অন্য হাতে পলি ব্যাগ। শতক দেখলো মৈত্রীর চোখে অশ্রুর সমাহার, মুখটা তো নেকাবে ঢাকা। মৈত্রী ধীরে বলল, শতক ভাই কেউ বাজেভাবে ছুঁয়েছে। বলেই ঠোঁট উল্টিয়ে কেঁদে ফেললো নীরবে। শতক তৎক্ষণাৎ তাকে জাপটে ধরলো। হাতে তার বিভিন্ন সামগ্রী, আশেপাশে ভিড়। মৈত্রী তাকে ছাড়াতে বলল, আমি বাড়ি যাবো এক্ষুনি। শতকের চোয়াল শক্ত, রাগে তার শরীর কাঁপছে। সে উপস্থিত থাকা সত্ত্বেও তার ব্যক্তিগত নারীতে বাজে স্পর্শ। বলল, কি করেছে দেখেছিস? চিনতে পারবে? না আমি বাড়ি যাবো বলছি তো। শতক কিছু বলল না। এই ভিড়ে খোঁজ পাওয়া যাবে না। অগত্যা সে মৈত্রীর হাতে পলি ব্যাগ নিজের এক হাতে নিয়ে, এক হাত তার কাঁধ জড়িয়ে, অপর হাতে সমস্ত ব্যাগ নিয়ে বের হয়ে আসলো ভিড় থেকে। বাইকে বসিয়ে সব জিনিস সেখানে রেখে দোকান থেকে পানির বোতল, স্পিড কিনে আনলো। মৈত্রী অর্ধেক স্পিড খেলো। মেলায় প্রায় অধিকাংশ মেয়েরাই এরকম পরিস্থিতিতে পড়ে। কিছু পুরুষ মানুষ আছে যারা ভিড় ভাটে, বাসে, বিভিন্ন জায়গায় সুযোগ খুঁজে নারীর শরীরে বাজে স্পর্শ করার। তারা ভাবেই না তাদেরও মা বোন আছে, দরকারে বের হয় ভিড় হাটে। হয়তো তাদের মতোই জঘন্য লোক দ্বারা হ্যারাস হয়। আই এম সরি, মেলা তোকে নিয়ে যাওয়া উচিত হয়নি। প্লিজ ভুলে যা না দুঃস্বপ্ন ভেবে। চলো। শতক বাইক স্টার্ট দিল। দুজনেই আগের মতোই চুপচাপ। গরমে দুজনে ঘেমে একাকার। বাইক চালানোয় শোষ বাতাস লাগায় বেশ লাগছে। মৈত্রী শতকের কাঁধে রাখা হাতটা শতকের পেটের কাছে রেখে শার্ট চেপে ধরলো। থুতনি রাখলো শতকের কাঁধে। শরীর স্পর্শ করেনি দুজনার। শতক মৈত্রীর হাতে একটা হাত রাখলো, এক হাতে বাইক কন্ট্রোলে। মৈত্রী হেসে বলল, অকালে মারতে চাও? হ্যান্ডেল ধরো 100 ভাই। শতক হেসে হাত সরালো। মরবি না, মহিলা মানুষ শত সহজে মরে না। আমাকে মহিলা বললে? তো তুই কি বাচ্চা নাকি? 20 পেরিয়ে 21 ছুঁই ছুঁই, নারী করিতেই বলি, শুনিস নি? এখন মুখে খই ফুটেছে, এতক্ষণ তো মিউট করা ছিল। মৈত্রী ভেংচি দিয়ে বলল, মিঠু। আহা কি সুন্দর মিষ্টি আদুরে ডাক। মৈত্রীর মনটা ভালো হয়ে গেল। একটু আগ পর্যন্ত শরীর ঘিন ঘিন করছিল অনাকাঙ্ক্ষিত বাজে স্পর্শে। শতকের আদুরে আবেগতাড়িত মোলায়েম ডাকে চোখ ছলছল করে উঠল। পুনরায় সে নাক টেনে বলল, শতক তার নাক টানা শব্দে বুঝতে পারলো পাগলটা আবার কাঁদছে। তার খেয়াল রাখা উচিত ছিল। এই ভিড়ে মেলায় নিয়ে যাওয়া একদম উচিত হয়নি। ভালোবাসি মিঠু, খুব ভালোবাসে। কখন কবে থেকে জানি না, বেশ ভালোবাসে। রোমান্টিক ফিল্মের স্টাইলে প্রপোজ করতে পারবো না। আমার জীবনের প্রত্যেকটা ভালো মুহূর্তে কারো মুখে প্রশান্তিময় মুচকি হাসি দেখার জন্য তোকে চাই। দুঃখের সময় কারো বুকে মাথা রেখে দুঃখ বিলাসে তোকে চাই। একঘেয়েমি কাটাতে কারোর সাথে ঝগড়া করার জন্য তোকে চাই। জ্যোৎস্না রাতে আমার জানলার পাশে বকুল গাছের পাখির কিচিমিচি শোনার জন্য একটা মৈত্রী রহমান নামক পাখি চাই। তুই শুধু আমার হয়ে থাকিস মিঠু। মৈত্রী তার পিঠে থুতনি ঠেকিয়ে শুনলো, কিছু বলল না। শতকও চুপ করে গেল। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করা হলে শতক বলল, কিছু বলছিস না? কি বলবো? শতক কিছু বলল না। আর মৈত্রী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মাস্টারমশাই আমার থেকে কোনো আশা রেখো না। আব্বা মা কষ্ট পাক এমন কিছু করব না। আমার জন্য আব্বা মায়ের সম্মানে দাগ পড়বে, এটা আমি মেনে নিতে পারবো না। তবে তারা চাইলে তোমাকেও ফিরিয়ে দেব না।
আশা করছি বুঝতে পেরেছো। একটু থেমে সোজা হয়ে বসে বলল, আর পার্কের নাগরদোলায় যেটা করলে একদম ভালো করনি। শতক কপালে ভাঁজ ফেলে বলল। কি করেছে? চুমু খায়নি তো তোকে? মৈত্রী হেসে বলল, সম্পর্কে আমি তোমার চাচাতো বোন হই, শুধু কাজিন, মনে রেখো। একটু শক্ত কণ্ঠেই বলল। শতকের চোয়াল পুনরায় কঠিন হয়ে এলো। প্রতি উত্তর করলো না সে। বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরল। বাড়ির সামনে রাস্তায় বাইক দাঁড় করালো। মৈত্রী নামলো। কবিতা ও সহস্র রাস্তার পাশে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদের গোল্লাছুট খেলা দেখছিল। ছোট ছোট বাচ্চারা হাসছিল জোরে, চিল্লাচিল্লি করে খেলায় মেতে উঠেছে। শতক ও মৈত্রীকে দেখে তাদের কাছে এগিয়ে এলো। কবিতা বলল, ব্রো, তোমরা কোথায় ছিলে এতক্ষণ? সহস্র ততক্ষণে ব্যাগের ভেতর জিনিস দেখে উত্তেজিত হয়ে বলল, ভাই তুই বৈশাখী মেলায় গিয়েছিলি, আমায় সাথে নিলি না? এই শালিরা নিলি? শতকের মেজাজ এমনি আপ ছিল। সহস্রের কথায় মেজাজ দেখে এক ধমক দিল। এক থাপ্পড়ে দাঁত ফেলে দেবো। বেয়াদব। শালি কেমন ভাষা, হ্যাঁ? কথা কানে ঢোকে না তোর? সবকিছু ফাজলামি মনে করিস? আমার সামনে আরেকবার বলিস, দেখি কি করে। বলেই বাইক ফেলে হেঁটে চুপচাপ বাড়ির পথে হাঁটা দিল। সহস্র হা করে দেখলো। ভাই এত ক্ষেপে আছে কেন? এভাবে বকলো তাকে। তার মন একটু খারাপ হলো। মৈত্রীর দিকে দেখে শক্ত কণ্ঠে তেজ দেখিয়ে বলল, একদম মেজাজ দেখাবে না। যেতে বলেছে যাও না মৈত্রী, কথা বাড়াচ্ছ কেন? শতক ব্রোর মেজাজ খারাপ কেন? তুমি কিছু করনি তো? কবিতা একটু তেজেই বলল। মৈত্রী সহস্র কবিতার দিকে একবার তাকে জবাব না দিয়ে হনহন করে চলে গেল। মেয়েটা সত্যি ভারী বেয়াদব। কবিতা বলে ব্যাগগুলোর ভিতর উকি দিয়ে দেখলো। মৈত্রী স্পষ্ট শুনতে পেল, তবে দাঁড়ালো না। শতক ভাই তার আর আরুর জন্যে অনেক কিছু কিনেছে, সব ওই ব্যাগগুলোতেই, তাই তো সে তখন দাঁড়িয়েছিল। সহস্র সিরিয়াস মুখে চলে গেল বাইক নিয়ে। বাইকের চাবি লকেই ছিল। রাতে খেতে বসেছে সবাই। মৈত্রীও খাচ্ছে। খাদিজা আরুকে খাওয়াচ্ছে। ঝর্ণা বাবার বাড়িতে গেছে কয়েকদিন। মতিউর রহমানই যেতে বলেছে। ছেলে নেই আর মেয়েটাও মা বাবার কথা স্মরণ করে। আরুটা খুশবুর কথা বলে সব সময়। তার ভাই চায় ফোন দিয়ে একগাদা নালিশ দেবে সবার নামে। খুশবুর সাথে কথা হয়েছে আপনার? মতিউর রহমান স্ত্রীর পানে তাকিয়ে জবাব দিল, পরীক্ষা ভালো হয়েছে। আর কি কি যেন কাজ আছে, কয়েকদিন পরই আসবো, টেনশন কইরো না। আল্লাহর রহমত করে এবারে চাকরিটা দিলে ভালো হয়। মৈত্রী চট করে বলল, মা হয়ে যাইব ইনশাআল্লাহ। ভাই অনেক পড়েছে এবার। মতিউর রহমান হাসলো। আম্মা, আপনি এত তাড়াতাড়ি করে বাড়ি ফিরলেন কেন? মৈত্রী মায়ের দিকে তাকালো। বাড়িতে আসার পর মা গম্ভীর মুখে বকেছিল তাকে না জানিয়ে যাওয়ার জন্যে। সে ভেবেছিল শতক ভাই সব ম্যানেজ করেছে, কিন্তু না, মাস্টারের বাচ্চা তাকে ফাঁসিয়ে দিল। আবার শতক ভাইয়ের সাথে মেলায় গিয়েছিলাম, আমি ভাবছি শতক ভাই বলছে মারে, তাই। মিনমিন করে বলল। মতিউর রহমান শান্তভাবে বলল, আম্মা, আপনি বড় হয়েছেন, এমনি এদিক সেদিক যেতে পারেন না। আগে আপনার আম্মার মত নেওয়া দরকার ছিল না? আইন্দা ভুল যেন না হয়। জি আব্বা। মনে মনে তওবা কাটলো আর মাস্টারকে মনে মনে কয়েকটা ভয়ঙ্কর গালি দিল ভদ্র ভাষায়। ঈদের পরে মার্কেটে বেচাকেনা কম হয়। কাপড়ের দোকানিরা সাধারণত সারা বছর টুকটাক কিছু বেচাকেনা করে, আর 2 ঈদে একেবারে সারা বছরের বেচাকেনা কড়ায় গন্ডায় উসুল করে। মতিউর রহমান বসে আছে। কর্মচারী ছেলেটা বেশ কয়েকদিন ছুটিতে, বেচাকেনা তেমন নেই। তাই হাবিবুর রহমান দোকানে বসে। শনিবার হওয়ায় ব্যাংক হাফ ডে হয়েছে আজ। হাবিব ভাইকে বলল, ভাই, খুশবুর বিয়েটা আল্লাহর রহমতে ভালোভাবে হয়ে গেল। তুমি কি মিঠুর কথা ভাবছো? না মানে হয়তো মেয়েরা জন্ম নেয় অন্যের ঘরে আলো করার জন্য। আসলে মিঠুর জন্য একটা প্রস্তাব এসেছে। মতিউর রহমান ভাইয়ের কথা শুনলো, মনোযোগ দিয়ে বলল, তাকে বেশি দিন রাখবো না হাবিব, অন্যের আমানত চেয়ে ভালো সম্বন্ধ এলে ভাববো না, দিয়ে দেব। হাবিব প্রসন্ন হলো। আমার এক কলিগ আছে, জোয়ান ছেলে, পাশে গ্রামে থাকে। মিঠু দেখছে, সে 2 গ্রাম পরে বাগানটা গ্রামে বিয়ে করেছে। একটাই শালা আছে তার, ইয়ামিন নাম, সেনাবাহিনীতে চাকরি করে। তার জন্য মিঠুকে চাই। আমাকে অনেক আগেই বলেছিল। আমি বলছিলাম আগে খুশুবুটটা হয়ে যাক। ছেলেটা এই সময় বাড়িতে আছে, এখন দেখতে আসতে চাই। কি বলো তুমি? ছেলেটি ভালোই, আমি গিয়ে একবার দেখে এসেছি। মতিউর রহমান খানিক সময় নিয়ে ভাবলেন, তারপর বললেন, কবে নাগাদ আসতে চাই? তুমি যেদিন বলবে। তাহলে কালই আসতে বলো। রাতে শতক ব্যালকনিতে বসে আছে। একতলা হওয়ার দরুন ব্যালকনিটা মাটি ঘেঁষেই। সব ব্যালকনিতেই রেলিং আছে, তবে তারটাই নেই। তার ব্যালকনি দেয়াল ঘেঁষে একটা বকুল ফুলের গাছ, শুধু একটাতেই সীমাবদ্ধ নেই, অনেকগুলো আছে আরও সামনে বকুল ফুল। এর বৈজ্ঞানিক নাম
মিমোসপস এলিঙ্গি। এটি বসন্ত গ্রীষ্মের ফল। বসন্তে এদের ফোটার পালা শুরু। বকুলকে ক্ষীরি বৃক্ষ বলা হয়। পাতা ভাঙলে আঠালো রস বের হয় বলে এই নাম। ছায়াতরু হিসেবে তুলনা হয় না। বকুলকে হিন্দিতে বলে মৌলসারি, উড়িষ্যায় বলে বৌলি, আমাদের চট্টগ্রামের ভাষায় বইল। বসন্তের শুরু থেকে শরৎকাল পর্যন্ত রোজই বকুল ফুটে, কোনো কোনো গাছে 12 মাসে ফুটে। এজন্যে এর আরও দুটি নাম, সদাপুষ্প ও স্থির কুসুম। এখন গাছে ফুল আছে আর ঝরছেও। সকাল ভোরে গেট খোলা হলে গ্রামের বাচ্চার কুড়িয়ে নিয়ে যায়। একদিন সেও কুড়াবে তার ব্যক্তিগত বকুল বনের পাখির জন্যে। ভাবতে ভাবতে ঘরে এসে খাটে বসে। পাশের ডাবল সোফার উপর মৈত্রীর জন্য কেনা চুড়ি, ঝুমকো, আরও কিছু সামগ্রী। আরুরটা দিয়েছে আরুকে, মৈত্রীরটা দেয়নি। সেদিন বাইক থেকে নিল না কেন? মৈত্রীটা বেশ শক্ত মনের ও জেদি। মা ওই দিন ঠিক বলেছিল, একদম বড় আব্বার জেরক্স কপি, 1 নম্বরের ঘাটতেরা। একবার বিয়ে করে ঘরে আনুক, সব শোধ তুলবে। আরে প্রেমিকা হবে নরম মনের। প্রেমিকের প্রেম ভরা কথায় খুশিতে গদগদ হয়ে উঠবে। অথচ মহারানীর ভাব, মহারানী তো তার প্রেমিকাও নয়, আর না সে তার প্রেমিক। আজও সূর্য মহাশয়ের তেজ কমেনি, তবে প্রকৃতি সহায়। ঝড়ো হাওয়ায় পরিবেশ কিছুটা স্বস্তিদায়ক। মতিউর রহমানের বাড়িতে রান্নাবান্না তোড়জোড় চলছে পুরোদস্তুর। বাড়ির মেয়েকে দেখতে আসবে বলে কথা। আয়েশা, জ্যোতি ও খাদেজা বেগম মিলে রান্না করছে নানান পদ। গ্রামে কোনো মেয়ে দেখতে আসলে মেয়ের বাড়িতে হরেক রকম পদের রান্না বান্না করা হয়তো ফরজ। বিয়েতেও এত পদ হয় না। সুলতানা, শফিউর ও শতক স্কুলে গিয়েছে। শতক জানে না এসবের কিছুই। সে সকাল ভোরেই প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে বের হয়। শফিউর, সুলতানা পরে জানতে পারে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তারা হুট করে ছুটি পায়নি। সুলতানা 10টায় শতককে কল করেছে, শতক ধরেনি, ক্লাসে ছিল। সহস্র কথা কবিতা ড্রয়িং রুমে বসে আড্ডায় মেতেছে। আয়াত ফিরে গেছে রাজশাহীতে, ক্লাস চলছে তার। মৈত্রী রুমের জানালার ধারে টেবিলের উপর বসে আছে, এক মনে পাশের গোলাপ ফুলের দিকে তাকিয়ে। সে কিছুই জানতো না এসবের। সকাল সকাল মা ছোট আম্মার রান্নার তোড়জোড় দেখে জিজ্ঞাসা করলে বলে তাকে দেখতে আসবে আজ দুপুরে। মৈত্রী অবাক হয়েছিল। কেউ তাকে কিছু বলল না, একবার জিজ্ঞেস করলো না অবধি। আয়েশা তাকে ঘরে বসে থাকতে বলল, সে কিছু বলেনি, চুপচাপ ঘরে বসেছিল। সহস্র 2 বোন এসেছিল। সহস্র বেশ খোঁচা দিল ঝগড়া করতে, মৈত্রী চুপ ছিল। তারপর তারা বের হয়ে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। মৈত্রী দীর্ঘশ্বাস ফেলল। শতক ভাইকে কল করতে চেয়েছিল কিন্তু করেনি। কি বলবে কল করে? যে তাকে দেখতে আসবে? না, সেটা বলতে পারবে না। শতক যদি কোনো কাণ্ড ঘটায় আব্বা কিরূপ প্রতিক্রিয়া ফেলবে? আর মেজো আব্বা জানে তো, তারা জানিয়েছে বোধ হয়। 10টায় মতিউর রহমানের সাথে কলেজে গিয়েছিল মৈত্রী। ইনকোর্স ছিল, আধা ঘন্টা দিয়েই চলে এসেছে। মৈত্রীর ভালো লাগছে না কিছু, কেমন যেন কান্না পাচ্ছে। সে তো শতকের প্রতি দুর্বল হতে চায়নি, ভাইয়ের মতো আব্বা মার কথা মতো জীবনযাপন করতে। কিন্তু এ কি হয়ে গেল? এখন কি করবে? শতক ভাইকে সব বলবে? না, সে পারবে না। ভাবতে ভাবতে চোখ আবারও ভরে উঠল। এত জল কোথা থেকে আসছে আশ্চর্য। মতিউর রহমান দোকানে। 12:30 নাগাদ আসবে সে। হাবিবুর রহমান আজ ছুটিতে আছেন। দুপুরে লোকজন এসেছে মৈত্রীকে দেখতে। পাত্রের দাদি, দুলাভাই যে হাবিবুর রহমানের কলিগ, বোন একটা বন্ধু ও খোদ পাত্র। পাত্র দেখতে মাশাল্লাহ পুরা একজন সৈনিক, যেমন উঁচা লম্বা তেমনি ফিট। সকলের পছন্দ হলো বেশ। এখন আগে দেখা যাক। খাওয়া দাওয়া পর্ব শেষে তারা ড্রয়িং রুমে বসলো। সামনে বিভিন্ন ফল ফলাদি, বিস্কুট, চানাচুর। তারা মৈত্রীকে আনতে বলল। কথা কবিতা মৈত্রীকে রেডি করিয়ে দিচ্ছে। তারা মেহমান আসার পর তাদের মুখ হয়নি। গ্রামে কোনো মেয়েকে দেখতে আসলে তার সামনে কনে ব্যতীত অবিবাহিত যুবতী রমণী পড়া ঘোর অন্যায়। কবিতা বলল, মৈত্রী, মুখ এমন স্যাড স্যাড করে রেখেছো কেন? এই, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? থাকলে বলতে পারো, আই ক্যান ম্যানেজ। তোমার শাড়ি পরে আমি তাদের সামনে যেতে পারি। লোকটা হ্যান্ডসাম আছে, অবশ্য তোমার ভালো লাগলে আলাদা ব্যাপার। কথা হেসে তার মাথায় চাটি মেরে বলল, শাট আপ কবিতা, বেচারি এমনিতেই নার্ভাস আর তুই মজা করছিস। মৈত্রী, তুমি টেনশন ফ্রি থাকো তো। তোমায় একদম কিউটের ডিব্বা লাগছে। বেচারা সোলজারের হোশ উড়ে যাবে, দেখে নিও। আমরা কিন্তু লুকিয়ে দেখবো। মৈত্রী মুচকি হাসলো। এর আগেও অনেকে দেখতে এসেছে, তবে সেগুলো হুট করে এভাবে ঘটা করে আসেনি। আজ সেই রকম আয়োজন করা হয়েছে তাদের আপ্যায়নে। শতক ভাই কি এখনো জানতে পারেনি? ড্রয়িং রুমে বসে আগত মেহমান হাবিব, সহস্র, মতিউর রহমান। পাত্রের দাদি মৈত্রীকে আনতে বলল। জ্যোতি গেল মৈত্রীকে আনতে। দেখলো মৈত্রী রেডি। পাশে কথা ও কবিতা তাকে নানান কিছু বলছে আর হাসছে 3 জন। সে গিয়ে মৈত্রীকে আনলো আর কথা কবিতাকে ঘরেই বসতে বলল। তারা সাই জানালো। মৈত্রী ও জ্যোতি আসলো। জ্যোতি মৈত্রীকে ধীরে বলল, এসব কি মৈত্রী? শতক ভাই কোথায়? সে কি জানে না? সারাদিন কাজের চাপে কথা বলতে পারেনি মৈত্রীর সাথে। মৈত্রী জ্যোতির দিকে তাকিয়ে রইল। সেই তাকানোতে রয়েছে একরাশ হতাশা, ছোট মন ভাঙার পূর্বাভাস। খাদিজা এসে তার হাতে একটা প্লেট দিল, যাতে বেশ কিছু পান সুপারি, কাটা চুন ও জর্দা। মৈত্রী সেগুলো হাতে নিল। খাদিজা মাথার ঘোমটা আরেকটু টেনে দিয়ে বলল,
আগে সালাম দেবে, না বেশি হাসবে আর না গোমরা মুখে থাকবে। মৈত্রী সায় জানালো। ধীর পায়ে এগিয়ে গিয়ে সালাম জানালো সকলকে। তাকে বসতে বলল একটা লোক। সে বসলো সোফায়। এরপর শুরু হলো পাত্রী দেখা। পাত্রে দুলাভাই বলল, নামটা বলো তোমার। মৈত্রী সময় নিল না, চটপট জবাব দিল, মৈত্রী রহমান। কোথায় পড়ো? বিরানপুর সরকারি কলেজ, অনার্স প্রথম বর্ষে। কোন বিভাগ? গণিত। লোকটা হেসে উঠল। খুব ভালো সাবজেক্ট, তবে আমি অঙ্কে খুবই কাঁচা। পাত্রের দাদি মৈত্রীকে পান বানিয়ে দিতে বলল। মৈত্রী বানিয়ে তার হাতে দিল। পুনরায় বসলো। বৃদ্ধা মৈত্রীর হাঁটা দেখলো, হাতটাও ধরে দেখলো শক্ত না নরম। দাদি পান মুখে পুড়ে বলল, আরবি পড়া আছে? মৈত্রী মাথা নাড়ল। আলিফ লাম মিম সূরা কও দেহি। মৈত্রী তেলাওয়াত করে শোনালো। আবারও বলল, তা রান্না বান্না পারো? জি পারি। চাল ঝালবার পারো? জি। ধান উড়াতে পারো? সহস্র চট করে বলল, দাদিজান ধান কেনা উড়াতে পারে। দাদিজান ধান কেনা উড়াতে পারে। আমিও পারি ধান ছাদে নিয়ে উপর থেকে ফেলে দিলে নিচে পড়বে উঠতে উঠতে। বৃদ্ধাটা শতকের দিকে চোখ ছোট ছোট করে বলল, তোমার মুখটা দেখি বেশি চলে, আর তুমি বলো পারো? পারি না। তোমাদের তো আবাদ সাবাদ ভালোই, তয় পারো না কেন? আবাদের কাজ কামলা রেখে করা হয় বিট্টি। ভালো। সহস্র বৃদ্ধার কাছে বসে বলল, আমার বোন মাশাআল্লাহ সব কাজ পারে, বলতে পারেন প্রায় সর্বগুণ সম্পন্না। তবে আপনার নাতি কি কি পারে দাদি? খাদিজা সহস্রকে থামিয়ে দিতে চাইলে পাত্রটি মানা করলো। পাত্রের নাম ইয়ামিন। পাত্রটি বলল, ছোট ভাই, আমি আবার তেমন কিছু পারি না, তবে রান্নাটা ভালোই করতে পারি। আমার হাতের রান্না খেয়ে কেউ খারাপ বলেনি কখনো। তাহলে তো চ্যালেঞ্জ দিতে হয়। আমাদের মিঠুর হাতের রান্না অসাধারণ, যে খাবে প্রশংসা না করে পার পাবে না। ইয়ামিন হেসে বলল, না ভাই, চ্যালেঞ্জ নেওয়ার মতন রান্না নয় আমার, তবে খাওয়া চলে। সহস্র হাসলো। মৈত্রী চুপচাপ শুনল। দুই একবার তাকিয়েছিল পাত্রের দিকে। সুদর্শন বটে। ভাবতে ভাবতে তার নজর দরজার বাইরে গেল। বাইরে আরু খেলছে পুতুল নিয়ে। তখনই নজরে এলো যার প্রতীক্ষায় হয়তো আখি যুগল বারবার দরজার পানি ফেরে। আখি পুনরায় ভরে উঠল। শতক আসছে তড়িঘড়ি করে। 10:55 ক্লাস শেষে মাকে কল ব্যাক করলে ঘটনা জানতে পারে। তখনই ছুটে আসতে মন চাইছিল তার। ছুটির জন্য হেড স্যারের কাছে গিয়েছিল, কিন্তু কি বলবে। তারপরেও এমার্জেন্সি বলে ম্যানেজ করেছে। তবে টিফিন পিরিয়ডের আগে পায়নি। টিফিনের আগে টানা ক্লাস আছে, আর টিফিনের পরে একটা। ভেবেছিল কোনো স্যারকে নিজের ক্লাসে পাঠিয়ে আগেই চলে আসবে, কিন্তু সম্ভবপর হয়নি। টিফিনের বেল দেওয়ার সাথে সাথেই বেরিয়েছে সে। চুলগুলো এলোমেলো ইন করা শার্টের এক কোণা বেরিয়েছে। শার্টের উপরে দুটো বোতাম খোলা। হাতে চক লেগে আছে এখনো। চোয়াল শক্ত হয়ে আছে। হন্তদন্ত পায়ে দরজা দিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। প্রথমে নজরে এলো সামনের বসা তার হৃদয়ের একাংশের মালিক। দেখলো শাড়ি পরে ঘুমটা দিয়ে বসে আছে। মুখে হালকা প্রসাধনীর প্রলেপ। আখি যুগল তার দিকে স্থির, তবে তার আয়ুষ্কাল ক্ষীণ। শতকের আখি হালকা ভিজে উঠল বইকি, তবে তা আড়াল করে নিল সন্তর্পণে। তার পা এগুচ্ছে না, মনে হয় পড়ে যাবে। মতিউর রহমান শতকের দিকে চাইলো এক পল, তারপর মেহমানদের উদ্দেশ্যে বলল, এই হলো আমার মেজো আব্বা, শফির বড় ছেলে শতক রহমান, বিরানপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন মাস্টার। আব্বা আসেন, বসেন আমার পাশে। শতকের নিজেকে কেমন ভারী ভারী লাগছে, তবুও গিয়ে বসলো বড় আব্বার পাশে। পাত্রের বন্ধু শতককে জিজ্ঞাসা করলো, 3 বছর। ব্যাস, আর কিছু বলল না। একবার মৈত্রীর দিকে তাকালো শক্ত চোখে। মৈত্রী মাথা নামিয়ে নিয়েছে বেশ আগে। শতক তাকালো সামনে। সহস্র ইশারায় বুঝিয়ে দিল এটাই পাত্র। শতক দেখলো ইয়ামিন নামক লোকটিকে। বয়সে তার চেয়ে বেশ ছোটই হবে, তবে দেখতে তাগড়া যুবক। সেনাবাহিনীতে আছে, তবুও গায়ের রং বেশ চড়া। ফর্সা হাতে কালো ঘড়ি ফুটে উঠেছে, দেখতেও মাশাআল্লাহ। শতক নিজের হাতের দিকে তাকালো এক পল। কালো সে, মনটা বিষিয়ে উঠল। দুপক্ষের মধ্যে বেশ কথা হলো। কবিতা পাশের রুম থেকে উকিঝুঁকি দিচ্ছে ও কথা শুনছে এদের। বৃদ্ধা মহিলাটি মৈত্রীর চুল দেখতে চাইল। মৈত্রীর হাতের মুঠো শক্ত হয়ে এলো। এই মহিলা তো এমন ভাব প্রকাশ করছে যেন হাটে কোরবানি গরু দেখতে এসেছে। আয়েশা ঘুমটা ফেলে চুল সামনে আনে। শতক সেদিকে তাকিয়ে দেখে, মনে হয় কেউ তার বুকে ছুরি ঢুকিয়ে মোচড় দিচ্ছে। মৈত্রী মাথা নিচু করে আখি জলে টইটুম্বর। মনে হয় এখনই গড়িয়ে পড়বে। কোনো মতে আটকে রেখেছে। কোমর ছাড়িয়ে গেছে চুল। কালোই, তবে একটু একটু বাদামি রঙের ঝলক দেখা যায়। আরো অনেক আলাপ করলেন দুপক্ষ। মতিউর রহমান শতককে বলল, আপনি কিছু জিজ্ঞাসা করুন। শতক রোবটের মতো বলল, আমি কি বলবো বড়প্পা, আপনারা যা ভালো বোঝেন। বেশ কিছুক্ষণ পর বৃদ্ধা মহিলা উঠে এসে মৈত্রীর হাতে টাকা গুজে দিতে নিলে মৈত্রী হাত শক্ত করে ধরে রাখলো। বৃদ্ধা হেসে বলল, লজ্জা পাইতাছ? নাও ধরো, লজ্জা পাইও না। বলেই হাতে গুজে দিল। আয়েশা মৈত্রীকে সাথে নিয়ে ঘরে গেল। সহস্র তার পিছু গিয়ে হাত থেকে টাকা নিয়ে গুনে দেখলো 1305 টাকা। বুড়ি দেহি হার কিপটা।
মেহমানও উঠে পড়ল, সাথে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল মেয়ে তাদের পছন্দ হয়েছে। মতিউর রহমান আর হাবিবুর রহমান এগিয়ে দিতে গেল তাদের। শতক এখনো বসে সোফায়। খাদিজা তাকে দেখে বলল, শতক আসো, খাইয়া নাও, স্কুল থাইকায় আইসো মনে হচ্ছে, হাত মুখ ধুয়ে আসো। শতকের চোখে জল, চশমার আড়ালে তা দেখতে পারলেন না খাদিজা। শতক চশমা ঠিক করে বলল, পেট ভরে গেছে বড়ম্মা, খেতে হবে না। বলেই হনহন করে চলে গেল বাড়ির বাইরে। তারপর বাড়িতে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। বিকেলে সুলতানা ও শফিউর রহমান এলেন। দেখলেন বাড়ির মেন দরজা চাপিয়ে দেওয়া, কেউ নেই। সুলতানা ভেতরে ঢুকে বোরখা খুলে ফ্রেশ হয়ে শফিউর রহমানকে সাথে নিয়ে মৈত্রীদের বাড়িতে গেল। গিয়ে সহস্র কথা কবিতাকে দেখলো। আয়েশাও এখানে। সবাই মিলে আলাপ বসিয়েছে, পাত্র ও পাত্রের 14 গোষ্ঠীর আলাপ। তারাও সাথে যোগ হলো। সুলতানা শতককে খুঁজতে লাগলো, নেই তো। তাহলে কি বাড়িতেই আছে? শফিউর রহমান ঘামতে শুরু করলো। তার বড় ছেলেটা এমনি শান্ত, কিন্তু রেগে গেলে বাড়ি মাথায় তুলে। ভাবলেন ভাইয়ের সাথে আজই কথা বলবেন। শতক প্রায় বলতো বড় আব্বার কাছে কথা পারতে, কিন্তু সে বারবার না করেছে। আর সুলতানও বলেছে বেশ কয়েকবার, সে হেয়ালি করেছে। বলেছে খুশবুর বিয়ে হয়েছে কয়েকদিন হলো, এখনই ভাই মৈত্রীর বিয়ের কথা ভাববেন না। আর শতকের সাথে কথার ব্যাপারটাও একটু ভুলে যাক, তারপর বলবে। কিন্তু হায়, এ কি হলো এসব? ভাবি, ভাই কোথায়? খাদিজা হেসে বলল, ওদের গিয়ে দিয়েই দোকানে গেল। তোমরা খেয়ে নাও, আসো। শতক দুপুরে এসেছিল, ওরা থাকতেই ওদের যাওয়ার পর খেতে ডাকলাম, বলল পেট ভরা। ডাকলাম শুনলই না, তোমাদের ছাড়ছি না। ভাবি, আমরা খেয়েছি দুপুরে, খাবো না এখন। না বললে চলবে না, চলো এই ওঠো দুজন। অনেক জোরাজোরি করায় খেতে বসলো তারা। খাওয়ার পর আলাপে বসলো পুনরায়। শফির সুলতানাকে এ টু জেড সব বলতে লাগলো। সুলতানা দেখলো ভাবি বেশ খুশি এই প্রস্তাবে। হঠাৎ আলাপ থেকে বেরোতে পারলো না দুজন। সন্ধ্যায় এলো দুজন বাড়িতে। সহস্র কথা কবিতাও আছে। সুলতানা এসেই শতকের দরজায় গিয়ে কড়া নাড়ল, ভেতর থেকে আটকানো। কয়েকবার ডাকলো, সাড়া নেই। শফিউর রহমান এসে ডাকলো। বেশ কিছুক্ষণ পরে আওয়াজ দিল শতক, মা, আমি টাকা থাকতে চাই, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। সুলতানা উদ্বিগ্ন হয়ে বলল, বাবা দরজাটা খোল, আমরা রাতেই কথা বলি ভাইয়ের সাথে। দেখতে আসলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, তাই না? I'm totally fine. Don't panic. You guys have nothing to do. Just leave me alone, please. এক প্রকার চিল্লিয়ে বলল শতক। শফিউর রহমান ও সুলতানা হালকা কেঁপে উঠল, আর দরজা নাড়ানোর সাহস করলো না। খাওয়ার কথা বললেও শতক চিল্লিয়ে মানা করে দিল। রাত 12টা বোধ হয়। মৈত্রী শুয়ে আছে ঘরে, কিন্তু চোখে ঘুমের রেশ নেই একটু। সিলিং ফ্যানের উপর এক ধ্যানে তাকিয়ে। কখনো কখনো চোখের কোণা দিয়ে আপনি আপ জল গড়িয়ে পড়ছে। হঠাৎ মুঠোফোনের ভাইব্রেট করে উঠল। তার দেখতে মন চাইছে না কে ফোন করেছে, আর না কথা বলার মুড আছে। তবুও ফোন খুঁজে বের করে দেখলো স্ক্রিনে মাস্টার মশাই জলজল করছে। সে কেঁদে ফেললো হালকা শব্দ করে। চোখ মুখ মুছে ধরতে ধরতে কেটে গেল। আবার এলো সেকেন্ডের ব্যবধানে। মৈত্রী সময় নিল না, ধরলো চট করে। রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে আসে তেজি কণ্ঠ, এক্ষুনি বাইরে আয়, তোদের গেটের পাশে। কোনো কথা নয়, কাম হিয়ার রাইট নাও, আই এম হিয়ার। মৈত্রীর চোখ বড় হয়ে গেল। কি বলছোটা কি? এখন রাত 12টার বেশি বাজে, আমি যাব না। আব্বা মা বাড়িতে যদি কেউ দেখে ফেলে, সর্বনাশ হয়ে যাবে। I ordered come here right now, no excuses. বলেই কল কাটলো। মৈত্রী থম মেরে বসে রইল খানিকক্ষণ। কিভাবে যাবে? আব্বা আম্মা যদি টের পায় কি ভাববে? দোনমনা করতে করতে ওন্না মাথায় জড়িয়ে বেরিয়ে পড়ল। আস্তে ধীরে পা টিপে টিপে ঘর থেকে বের হয়ে উঠান পেরিয়ে টিনের গেট খুলে বেরিয়ে পাশে তাকালো। গেটের লাগোতা বেড়ার সাথে একটা বড় মেহগনি গাছ আছে। সেই গাছে হেলান দিয়ে শতক দাঁড়িয়ে, অন্ধকারেও দেখা যাচ্ছে স্পষ্ট। জ্যোৎস্না উঠেছে আধা, বাতাস নেই ধরণীতে, কেমন শুনশান পরিবেশ। ঝিঝি ঢাকছে, কেমন ভুতুরে আওয়াজ। মৈত্রী শতকের কাছে গেল, বলল, কি হয়েছে? এত রাতে কেউ ডাকে? কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে যে। কিছু হয়নি। বলেই শতক সোজা হয়ে মৈত্রীর সামনে দাঁড়ালো। মৈত্রী আবছা অন্ধকারে দেখলো শতককে। গায়ে এখনো সেই দুপুরে শার্ট প্যান্ট, এখন আর ইন করা নেই। কুচকে গেছে ইস্ত্রি করা শার্ট, ঘামের দরুন গায়ে লেগে আছে। চুলগুলো ভেজা, কপালে ছড়িয়ে ছিটিয়ে, চশমা নেই চোখে। অন্ধকারে চোখ মুখ ভালো করে দেখতে পারল না। কথা বলছিস না? আচ্ছা, তোকে দেখতে আসবে আমি জানানো উচিত মনে করিস না? কণ্ঠে স্পষ্ট ক্ষোভের আভাস। নিস্তব্ধ নির্জন, তিমিরে ধিমে আওয়াজেও ভারী লাগছে। আমি জানতাম না এইসব। একদম মিথ্যে বলবি না। বড়বা তোর মত না নিয়ে নিশ্চয়ই তাদের বাড়িতে আসতে বলবে না। বিশ্বাস করো, আমি জানতাম না। সকালে কলেজে যাওয়ার আগে জানতে পেরেছি। আচ্ছা, বিশ্বাস করলাম। জানার পর আমার একবার ফোন করেছিলে? মৈত্রী চুপ করে রইল। কি বলবে সে? শতক তার নীরবতা দেখে খেপে গেল। মৈত্রীর কাজ ঝাঁকিয়ে বলল, আমার মেরে ফেলতে চাস? আমার কাছ থেকে শুনে আমার ভেতরে কি ঝড় বইছিল জানিস? এ কথা বলছিস না কেন? পাত্র পছন্দ হয়েছে? হ্যান্ডসাম আছে, প্রফেশনও ভালো, দেখতে মাশাআল্লাহ। সুদর্শন, লম্বা, একদম ফিট, হিরোদের মতো দেখতে। তোর মতো ফর্সা, মিঠু,
আমি তো কালো। এই কাঁদছিস কেন? হুম? শেষের কথাগুলোই গলা কেঁপে উঠল। শতকের চোখ দিয়ে পানি ঝরছে। মৈত্রী আবছা অন্ধকারেও দেখতে পাচ্ছে। সে শতককে শক্ত করে জড়িয়ে ধরে শতক ভাই বলে কেঁদে উঠল হালকা আওয়াজে। শতক ঠায় দাঁড়িয়ে সামনে তাকালো, নজরে এলো দুটো মানুষের আবছায়া। চিনতে একটু অসুবিধা হয়নি। তার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, বরব্বা। মৈত্রী চমকে উঠে মাথা তুলে শতকের মুখের দিকে তাকায়। শতক সামনে তাকিয়ে তার নজর অনুসরণ করে মৈত্রী তাকে ছেড়ে পিছনে তাকায়। সামনের মানবদ্বয়কে দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে এগিয়ে এসে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।